হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা স্টার্ট করতেছি তোমার হচ্ছে পরিমাণগত রসায়নের আরেকটা নতুন লেকচার। সো তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। ভাই তোমরা যদি এখানে কেউ জয়েন না দিয়ে থাকো তাহলে জয়েন দিতে পারো। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা নতুন টপিক স্টার্ট করব। সো নতুন টপিক স্টার্ট করার আগে আমরা হচ্ছে একটা ম্যাথ, ওই যে স্টোইকিওমেট্রি রিলেটেড একটা ম্যাথ আমরা হচ্ছে যে করতে ভুলে গেছিলাম। সো চলো আমরা আগে এই ম্যাথটা দিয়ে স্টার্ট করি, এরপরে হচ্ছে আমরা নতুন টপিক তুল্য সংখ্যা স্টার্ট করবো। সো আজকের লেকচারটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকের লেকচারের উপর ভিত্তি করেই অনেকগুলো তুমি হচ্ছে ম্যাথ সলভ করতে পারবা। দেখো এখানে বলতেছি কি, আমাকে এখানে দেখো 15.82 গ্রাম ভেজালযুক্ত ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 750 মিলিমিটার পারদ চাপে 2.53 ডেসিমিটার কিউব কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে ওই ক্যালসিয়াম কার্বনেটে ভেজালের পরিমাণ নির্ণয় করো। এখানে কিন্তু ভেজালের পরিমাণ নির্ণয় করতে বসে, ভেজালে কিন্তু শতকরা পরিমাণ বের করতে বলে নাই। শতকরা পরিমাণ বললে তুমি পার্সেন্টেজ বের করতা, আর এখানে যেহেতু শুধুমাত্র ভেজালের পরিমাণ বের করতে বসে, তাই তুমি ভেজালের শুধুমাত্র ভর কতটুকু আছে সেটা বের করবা। তাহলে আমি চলো তোমাকে কোয়েশনটা অ্যানালাইসিস করাই। কোয়েশনটা তোমাকে বলতেছি কি, তোমার কাছে একটা ক্যালসিয়াম কার্বনেট আছে যেটা হচ্ছে ভাই ভেজালযুক্ত, এবং টোটাল এটার ভর কতটুকু 15.82 গ্রাম, এবং ওই ভেজালযুক্ত ক্যালসিয়াম কার্বনেটকে তুমি HCl এর সাথে বিক্রিয়া করাইছো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, এবং এখানে HCl এর সম্পর্কে কিছু এখানে বৈশিষ্ট্য বলা আছে। বলছে বিক্রিয়াতে তোমার কি উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে ইনফরমেশন বলা আছে। তো তোমাকে এখানে বের করতে বলতেছে কার্বনেটের তোমার হচ্ছে যে ভেজালের পরিমাণ। তাহলে তোমার আগে অ্যাকচুয়ালি বের করতে হবে কি বলতো, যে কতটুকু আসলে ক্যালসিয়াম কার্বনেট আসলে বিক্রিয়া করছে। তাহলে আমরা যেটা করব, তখন সেক্ষেত্রে টোটাল ভরটা থেকে যতটুকু বিক্রিয়া করছে ততটুকু আমরা বাদ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাবো বলো তো, আমরা পেয়ে যাবো হচ্ছে তোমার কতটুকু হচ্ছে ভেজাল ছিল। ওকে, চলো এটা আমরা অ্যানালাইসিস করি এখানে। তাহলে এখানে দেখো তো ক্যালসিয়াম কার্বনেট আছে আমার কাছে এখানে তাহলে ভাই ক্যালসিয়াম কার্বনেট আছে। এটার সাথে আমরা কার সাথে রিয়াকশন করাইছি, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, অর্থাৎ HCl এর সাথে রিয়াকশন করাইছি। তো ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl রিয়াকশন করলে কি হয়, আমরা সবাই জানি এখানে তৈরি হবে তোমার হচ্ছে ভাই ক্যালসিয়াম ক্লোরাইড, আর তোমার এখানে তৈরি হবে হচ্ছে ভাই কার্বন ডাইঅক্সাইড, তোমার এখানে তৈরি হবে হচ্ছে ভাই পানি। আর তুমি যদি সমতা করো, যেহেতু এখানে ক্লোরিন দুইটা আছে, সো তোমার এখানে এটা 2 দেওয়া লাগবে। এটা হচ্ছে আমার এখানে বিক্রিয়া। তাহলে দেখো তো, এখানে আমাকে ক্যালসিয়াম কার্বনেটের ভর বের করতে হবে। অন্যদিকে আমার এখানে এই যে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এত মিলিমিটার চাপে এত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, তাহলে কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেটের ভর, আর ইনফরমেশন দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইডের। সো এই দুইটার মধ্যে আমি কি করব, এখন স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করব। তাহলে এই দুইটার মধ্যে আমি এখন স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করব। তো যদি এই দুইটার মধ্যে আমি এখন স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করি, আমি এখানে দেখো কি লিখতে পারবো তখন, এই N অফ ক্যালসিয়াম কার্বনেট, নিচে আর 1 দেওয়ার দরকার নেই যেহেতু এটার আগে 1 আছে, ইকুয়াল টু তাহলে N অফ কার্বন ডাইঅক্সাইড হবে, যেহেতু এটার নিচেও 1 দেওয়ার দরকার নেই কারণ এটার আগে 1 আছে। তাহলে দেখো তো, এই ক্যালসিয়াম কার্বনেটটা তোমার এখানে ভর লাগবে, তাহলে এই জন্য ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমরা M/M করব, অর্থাৎ M অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই বড় হাতের M অফ ক্যালসিয়াম কার্বনেট। আর এই যে কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে এখানে দেখো ভলিউম প্রেশার দেওয়া আছে, সো এখানে আমরা PV/RT করব, P ইন্টু V R ইন্টু T করবো। তাহলে এখানে দেখো, এখান থেকে তাহলে আমরা কী বের করব, অ্যাকচুয়ালি কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আমার এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। যেটা অংশগ্রহণ করবে সেটা হচ্ছে আমার বিশুদ্ধ, আর যেটা অংশগ্রহণ করবে না সেটা হচ্ছে আমার ভেজাল। দেখো তো প্রেশার এখানে দেওয়া আছে কত, 750 মিলিমিটার, কিন্তু এটাকে তো আমি অ্যাটমসফিয়ারে নিয়ে যাবো, তাহলে আমার এই জন্য কী করা লাগবে, এখানে 760 দিয়ে ডিভাইড করে দেওয়া লাগবে, ইন্টু ভি আমার কত 2.53 ডেসিমিটার কিউব। আমরা জানি 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার। তারপরেও চলো তোমাদেরকে আমি জিনিসটা লিখিয়ে দিই এখানে, যে প্রেশার মানে আমার এখানে দেওয়া আছে 750 মিলিমিটার পারদ, এটাকে যদি আমি অ্যাটমসফিয়ারে নিতে চাই তাহলে 750কে জাস্ট আমার এখানে 760 দিয়ে ডিভাইড করে দেওয়া লাগবে, জাস্ট তাহলে আমার এখানে 760 দিয়ে ডিভাইড করে দেওয়া লাগবে, এত অ্যাটমসফিয়ার। আচ্ছা, তারপর এখানে আর এর জায়গায় তাহলে কত বসাবো, আর যেহেতু এখানে ভলিউমটা হচ্ছে 2.53 ডেসিমিটার কিউব ছিল, আমরা সবাই জানি 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার, তাহলে 2.53 লিটার। সো যদি লিটার আর এখানে অ্যাটমসফিয়ার বসেছে, তাহলে এখানে হবে আর এর ভ্যালু 0.0821, আর টেম্পারেচার এখানে কত দেওয়া আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। সো চাইলে তুমি এটাকে কেলভিনে নিয়ে যাও, তাহলে 37 যোগ 273, তাহলে এখানে কত আসবে 280, আর এখানে হয়ে যাবে 310 কেলভিন। সো এখানে হয়ে যাবে এটা 310। তাহলে যদি এখানে এটা বসাই দাও, তাহলে দেখো এখান থেকে ইজিলি M অফ ক্যালসিয়াম কার্বনেট তোমার এখানে চলে আসবে ভ্যালু। আচ্ছা, এখানে ইন্টু কত করতে হবে, এই যে বড় হাতের M অফ ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এটা কত হবে 40 প্লাস 12 প্লাস তোমার এখানে 48, তাহলে এখানে কত আসবে চলো আমরা দেখি আসো এটা।
এই যে 750 ডিভাইডেড বাই 760 ইন্টু 2.53 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 310 ইন্টু 40 প্লাস 12 প্লাস হচ্ছে তোমার এখানে 48। সো আমার কাছে রেজাল্ট আসছে হচ্ছে তোমার এখানে 9.91738 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমার বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের ভর। আমাকে তো বের করতে বলছে ভেজালের পরিমাণ। তাহলে এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে তোমার বিশুদ্ধ। আর টোটাল ভর এখানে দেওয়া ছিল কত, এই যে তোমার 15.82 গ্রাম। তার মানে এখানে আমরা লিখতে পারি সুতরাং ভেজালের পরিমাণ ইকুয়াল টু টোটাল হচ্ছে আমার এখানে 15.82 ছিল, আর এখানে আমার বিশুদ্ধ বেরিয়েছে কত 9.91738। সো এটা যদি তুমি একটা থেকে একটা বাদ দাও, 15.82 থেকে যদি এটাকে বাদ দিয়ে দাও, সো তোমার কাছে এটা আসবে 5.90262। আচ্ছা দাঁড়াও, এখানে আমি কি কোনো ক্যালকুলেশনে একটু মিস্টেক করছি, আমি একটু চেক করে দেখি তো, আমার সন্দেহ হইতেছে। দাঁড়াও, এটা ছিল 750 ডিভাইডেড বাই 760 ইন্টু 2.53 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 310, আর এখানে ছিল হচ্ছে তোমার 40 যোগ 12 যোগ 48। ওই এটা তো ভুল করে ফেলেছি, সরি ভাই, আমি বারবার ক্যালকুলেশন ভুল করি, তোমরা একটু মিলাই নিও কেমন। আসলে আমি একটু তাড়াহুড়ায় থাকি তো ক্যালকুলেশন ভুল করে ফেলি। তাহলে এখানে কত আসবে দেখো, তাহলে 9.80 তোমার এখানে 987 এত গ্রাম, এটা হচ্ছে বিশুদ্ধ। সরি ভাই, আমি খেয়াল করি না এই জিনিসটা আসলে। 9.80 তারপরে তুমি যদি এখন এই যে 15.82 থেকে যদি তাহলে 9.80987কে যদি বাদ দাও, তাহলে তোমার কাছে এখানে থাকবে 6.01013 এত গ্রাম। সো এটা হচ্ছে তোমার এখানে আনসার। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এটা হচ্ছে আমার এখানে আনসার। আচ্ছা, কেন আমরা এটা থেকে এটা বাদ দিলাম দেখো, এখানে হচ্ছে আমার দেওয়াই ছিল কোশ্চনে ভেজাল সহ ভর হচ্ছে আমার কত 15.82 গ্রাম, আর এরপর হচ্ছে আমার এখানে ছিল হচ্ছে তোমার কত, এই যে বিশুদ্ধ ভর আমরা বের করছি এখানে, বিশুদ্ধ ভর সেটা হচ্ছে ভাই কত 9.80987 গ্রাম। এই জন্য আমরা হচ্ছে যে 15.82 থেকে এটাকে আমরা বাদ দিয়ে ভেজালের পরিমাণ বের করতে বলছি। আচ্ছা, যদিও তোমাকে এখানে বলে নাই, তারপরে যদি তোমাকে বলতো যে ভেজালের শতকরা পরিমাণ বের করো, সাপোজ তোমাকে এখানে বলে নাই যদিও, হ্যাঁ, তোমাকে যদি এখানে বলতো পার্সেন্টেজ অফ ভেজাল কত, এটা কিন্তু বলে নাই তোমাকে, তারপর আমরা এক্সট্রা করে দেখাই দিই। তার মানে এটা তখন কত হইতো, যে ভেজালের পার্সেন্টেজ বের করতেছো, তাহলে উপরে ভেজালের ভর বসাও, তাহলে 6.01013, তারপর হচ্ছে নিচে টোটাল ভর বসাও, অর্থাৎ 15.82 কিন্তু তুমি এখানে 100% করে দাও, তাহলে তোমার এখান থেকে যেটা আসবে এটা হচ্ছে তোমার ভেজালের শতকরা পরিমাণ। তাহলে কত আসবে আমার কাছে এখানে, এটা আসবে আমার কাছে হচ্ছে যে, দাঁড়াও ক্যালকুলেশন করি আমরা, 37.99%। সো তুমি এটাকে চাইলে 38%ও বলতে পারো। সেটা কিন্তু তোমাকে বলে নাই, তারপর আমরা এখানে ক্যালকুলেশনটা দেখাই দিলাম। যদি তোমাকে কখনো বলে, তাহলে কিন্তু এভাবে তুমি ভেজালের শতকরা পরিমাণটা কিন্তু বের করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে তোমার হচ্ছে ভেজাল শতকরা পরিমাণ বের হয়ে যাবে। তাহলে চলো ভাই আমরা এরপরে নেক্সটে যাই, আমরা দেখি নেক্সট হচ্ছে আমাদের কাছে কী আছে এখানে। দেখো, আমাদের নেক্সট টপিকটার নাম হচ্ছে ভাই তুল্য সংখ্যা, যার ইংলিশ নাম হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট নাম্বার। সো এই কনসেপ্টটা আমাদের জন্য বোঝা খুবই জরুরি, কারণ এটা নিয়ে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার অনেক দূর আগাইতে হবে। এটা খুবই ইজি একটা কনসেপ্ট, আমি চলো তোমাকে এটা বুঝাই বলি। তুল্য সংখ্যা জিনিসটা কি? বেসিক্যালি তুল্য সংখ্যাকে আসলে অনেকভাবে ডিফাইন করা যায়, মানে অনেকভাবে আসলে সংজ্ঞায়িত করা যায়। তো আমি যদি একটা জেনারেল সংজ্ঞা বলি, জেনারেল সংজ্ঞা হবে হচ্ছে এরকম, যে কোনো বিক্রিয়ায় যত সংখ্যক ইলেকট্রন পরিবর্তিত হয় তাকে তুল্য সংখ্যা বলে। তুল্য সংখ্যা বলে। তাহলে তুল্য সংখ্যা জিনিসটা কি ভাই? কোনো একটা বিক্রিয়ার মধ্যে
যত সংখ্যক তোমার কি হবে ইলেকট্রন পরিবর্তিত হবে তাকে তার কি বলা হবে বলো তো, তুল্য সংখ্যা বলা হবে। এটা একদম জেনারেল সংখ্যা। তুমি কিন্তু সংখ্যাটাকে আরও চলো আরও কঠিন টঠিন করেও দেওয়া যায়, তুমি জারণ বিজারণের উদাহরণ দিয়ে দিতে পারো, কিন্তু আমরা এখন ওই কমপ্লেক্সিটিতে যাচ্ছি না। আমরা একদম সিম্পল করে বললাম কি, কোনো একটা বিক্রিয়ার মধ্যে যত সংখ্যক ইলেকট্রন পরিবর্তিত হয় তাকে আমরা তার কি বলি, তুল্য সংখ্যা বলি। যেমন সিম্পল একটা এক্সাম্পল যদি তোমাকে আমি দেখাই, সাপোজ তুমি যদি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নাও, HCl-কে নাও, HCl-কে তুমি যদি আয়নে বিভক্তিকরণ করো, দেখো আয়নে বিভক্তিকরণ করলে কি হয়, এখানে H+ এবং তোমার এখানে Cl- না। তাহলে একটা জিনিস চিন্তা করো, এখানের মধ্যে হাইড্রোজেনের মধ্যে দেখো এখানে H+ আছে, এটার মানে কি একটা ইলেকট্রন এখানে কমে গেছে। আর এখানে ক্লোরিন মাইনাস আছে, এটা মানে কি এখানে একটা ইলেকট্রন এখানে বেড়ে গেছে। তাহলে এটার জন্য চিন্তা করো, তুমি হাইড্রোজেন দিয়ে চিন্তা করো, এখানে একটা ইলেকট্রন কমে গেছে। তাহলে ইলেকট্রন কমছে কয়টা, ইলেকট্রন কমছে হচ্ছে একটা। তাহলে ইলেকট্রন পরিবর্তিত হয়েছে কয়টা, একটা। তাহলে এখানে দেখো বেসিক্যালি দেখো না, এটার জন্য একটা ইলেকট্রন কমে গেছে, আবার এটার জন্য একটা ইলেকট্রন বেড়ে গেছে। তার মানে শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কয়টা করে ইলেকট্রন, একটা করে ইলেকট্রন। এখানেও দেখো একটা ইলেকট্রন পরিবর্তিত হয়েছে, কারণ এখানে H+ মানে একটা ইলেকট্রন কমে গেছে, আর এখানেও একটা ইলেকট্রন পরিবর্তিত হয়েছে, কারণ এখানে একটা ইলেকট্রন বেড়ে গেছে। তাহলে আলটিমেটলি এই যে HCl যেটা দেখতেছো, তাহলে এটা তুল্য সংখ্যা কত হবে, তাহলে তুল্য সংখ্যাকে আমরা ছোটো হাতের ই দিয়ে প্রকাশ করি, যেহেতু ইকুইভ্যালেন্ট নাম্বার। হ্যাঁ, এটা তুল্য সংখ্যা তাহলে হবে 1। ওকে, এটা তুল্য সংখ্যা কত হবে, 1 হবে। চলো আরও একটা এক্সাম্পল দেন ভাই, আরও আসো এক্সাম্পল দিয়ে আসো। যেমন দেখো, ধরো তোমার কাছে এখানে H2SO4 আছে, তো H2SO4 থেকে সাপোজ ধরো তোমার এটাকে আয়নে বিভক্তিকরণ করলে কি আসবে, এখানে 2H+ আর হচ্ছে তোমার এখানে SO4 2-। তাহলে চিন্তা করো, এখানে এই হাইড্রোজেনের ইলেকট্রন কটা চেঞ্জ হয়েছে। দেখো H+ মানে একটা ইলেকট্রন নাই, কিন্তু এখানে 2H+ আছে, তার মানে এখানে দুইটা ইলেকট্রন নাই। আর এখানেও দেখো এখানে 2- মানে কি দুইটা ইলেকট্রন এক্সট্রা আছে। তার মানে এখানে আসলে প্রত্যেকটারই কয়টা করে ইলেকট্রন চেঞ্জ হয়েছে, দুইটা করে ইলেকট্রন চেঞ্জ হয়েছে। আর কোনো একটা বিক্রিয়ার মধ্যে যতটা ইলেকট্রন চেঞ্জ হবে তাই তার তুল্য সংখ্যা। তাহলে এখানে H2SO4 এর তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা কিন্তু হবে 2। ভাই আরও এক্সাম্পল দেন, আসো। সাপোজ ধরো এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে তুমি নিছো, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে নিলে এটাকে তুমি যদি আয়নে বিভক্তিকরণ করো, দেখো এখানে কী হবে, অ্যালুমিনিয়াম 3+ আর হচ্ছে 3OH-। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে অ্যালুমিনিয়াম 3+ মানে কি এখানে তিনটে ইলেকট্রন কমে গেছে, তাহলে এখানে ইলেকট্রন চেঞ্জ হয়েছে কয়টা, তিনটা। যতটা চেঞ্জ হবে তাই তার তুল্য সংখ্যা। এখানে 3OH হয়েছে, তাহলে এখানে ইলেকট্রন চেঞ্জ হয়েছে কয়টা, তিনটা, কারণ OH- মানে একটা ইলেকট্রন বেশি আছে, কিন্তু এখানে 3 জন আছে, তাহলে এখানে 3টে ইলেকট্রন চেঞ্জ হয়েছে। তাহলে এই জন্য এটার তাহলে তুল্য সংখ্যা কত হবে, এটা তুল্য সংখ্যা হবে তোমার এখানে 3। ওকে, তারপর আরও কিছু এক্সাম্পল দেন ভাই। সাপোজ ধরো তোমার এখানে KMnO4 আছে, তো এখান থেকে সাপোজ ধরো কনভার্ট হয়ে গেছে এটা Mn2+-এ, রাইট। তাহলে এখানে আমাকে যদি জিজ্ঞেস করে এখন এই KMnO4 এর তুল্য সংখ্যা কত, তাহলে আমাকে বের করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমার এখানে KMnO4 থেকে সাপোজ ধরো কোনো কারণে Mn2+ হয়ে গেছে, তাহলে আমাকে বের করতে হবে এখন এই যে KMnO4 এর তুল্য সংখ্যা কত। একটা জিনিস চিন্তা করো তো, আমরা সবাই জানি এক্ষেত্রে আমরা যেটা করবো, Mn এর আমরা জারণ সংখ্যা বের করবো। দেখো তো জারণ সংখ্যা আমরা কীভাবে বের করি, জারণ সংখ্যা বের করার সিস্টেম কিন্তু আমরা সবাই জানি। যেমন পটাশিয়ামের জারণ সংখ্যা কত হয় ভাই, +1। সাপোজ আমি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করবো, তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাকে আমরা কত ধরে নিতাম, 9 করছি +x ধরে নিতাম। আর এখানে দেখো অক্সিজেনের জারণ সংখ্যা -2 আছে 4 জন, আর টোটাল একটা যোগের জারণ সংখ্যা কত হয়, 0 হয়। আমরা এভাবে ক্যালকুলেট করতাম, আর আমরা তখন x = কত পাইতাম, এখানে +7। অর্থাৎ Mn আগে +7 ছিল, +7 থেকে হচ্ছে ভাই +2-তে হয়েছে। দেখো +7 থেকে কোথায় কনভার্ট হয়েছে বলো তো, এটা +2-তে কনভার্ট হয়েছে। তাহলে এখানে আমাকে একটু করে বলো, তুল্য সংখ্যার তোমার এখানে ইলেকট্রন সংখ্যা পরিবর্তন হয়েছে কয়টা, আগে 7টার অভাব ছিল, আর এখন হচ্ছে 2টার অভাব আছে। তার মানে 5টা ইলেকট্রন চেঞ্জ হয়েছে, 5টা ইলেকট্রন গ্রহণ করছে না। তার মানে এখানে তখন তুল্য সংখ্যা কত হবে, KMnO4 এর তুল্য সংখ্যা হবে তোমার এখানে 5। তাহলে জিনিসটা তুমি বুঝো, এখানে সাপোজ এখানে KMnO4 থেকে তোমার Mn2+-এ কনভার্ট হয়েছে। এখন তোমাকে জিজ্ঞেস করছে KMnO4 এর তুল্য সংখ্যা কত, কীভাবে করবা। দেখো তো KMnO4 থেকে Mn2+-এ কনভার্ট হয়েছে না, তাহলে এখানে যেটা করবা, এখানে কেন্দ্রীয় মৌলকে Mn এর তাহলে তুমি জারণ সংখ্যা বের করো, তাহলে এটা +7 ছিল, তাহলে +7 থেকে +2-তে কনভার্ট হয়েছে। তাহলে +7 মানে কি 7টা ইলেকট্রনের অভাব ছিল, আর +2 মানে কি 2টা ইলেকট্রনের অভাব আছে। তার মানে 7টা, আগে 7টার অভাব ছিল, এখন 2টার অভাব আছে। তার মানে কি 5টা ইলেকট্রন তোমার গ্রহণ করে ফেলছে না। তাহলে যতটা পরিবর্তন হবে, গ্রহণ করতে পারে, ত্যাগ করতে পারে, কিন্তু আমাদের গ্রহণ করছে না ত্যাগ করছে সেটা দেখার বিষয় না। তুল্য সংখ্যা কাউন্ট করার সময় দেখার বিষয় হচ্ছে যতটা ইলেকট্রন পরিবর্তিত হবে। গ্রহণ করছে না কে ছেড়ে দিয়েছে সেটা আমরা জারণ বিজারণে দেখবো, কিন্তু আমরা যখন তুল্য সংখ্যা হিসাব করবো তখন আমার দেখতে হবে কতটা চেঞ্জ হয়েছে। আগে +7 ছিল, আর এখন +2 আছে, তাহলে চেঞ্জ হয়েছে কয়টা, 5 পরিমাণ চেঞ্জ হয়েছে। তুমি এটাকে এভাবে 7 থেকে 2 বাদ দিয়েও বের করতে পারো। ওকে, তোমার যেভাবে সুবিধা হয়।
তাহলে আগে 7টার অভাব ছিল, এখন 2টার অভাব আছে, তার মানে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে 5টা চেঞ্জ হয়েছে, তাই এটা কত হবে, তুল্য সংখ্যা ইকুয়াল টু হবে 5। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তারপরে তুমি এভাবে চিন্তা করতে পারো, সাপোজ যদি কোনো কারণে যদি পটাশিয়াম আয়োডাইড থেকে, সাপোজ ধরো তোমার এখানে কোনো কারণে ধরো আয়োডিন তৈরি হয়েছে, I2 তৈরি হয়েছে, সাপোজ ধরো কোনো একটা ভাবে, কোনো একটা প্রসিডিউর, আমি জানি না কীভাবে তৈরি হয়েছে, কিন্তু আমি বলতেছি যে কোনো একটা প্রসিডিউরের মাধ্যমে ধরো এই পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন তৈরি হয়েছে, সাপোজ ধরে নাও তুমি। হ্যাঁ, তাহলে এখানে কাহিনী কী হবে, এখানে যদি তোমাকে জিজ্ঞেস করি আমি এখন এটার KI এর তুল্য সংখ্যা কত, কীভাবে বের করবা দেখো। তাহলে এখানে আয়োডিন কি এটা যৌগ না, তাহলে এইটার তোমার এখানে জারণ সংখ্যা কত 0, আর এখানে KI মানে কি এটা -1, তাই না। KI এর এখানে কত হয় -1 হয়, কারণ আয়োডিন মাইনাস হয়। তাহলে -1 থেকে 0 হয়েছে, তার মানে পরিবর্তন হয়েছে কত 1, তাহলে এটা তুল্য সংখ্যা হবে 1। তাহলে তুল্য সংখ্যা বের করার সিস্টেমটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি ভাই। তাহলে জিনিসটা দেখো কীরকম, এখানে তোমার একদম সিম্পল ব্যাপার ভাই, এটা যতটা ইলেকট্রন পরিবর্তিত হবে তাই তার তুল্য সংখ্যা। যেমন এখানে KI থেকে সাপোজ ধরো I2 তৈরি হয়েছে, তাহলে KI থেকে যদি তোমার এখানে I2 তৈরি হয়, I2 একটা যৌগ, তো যৌগের জারণ সংখ্যা তো 0 হয়, আর এখানে KI এর মধ্যে আয়োডিন হচ্ছে মাইনাস আকারে থাকে, তাহলে -1 ছিল, -1 থেকে 0 হয়েছে, তার মানে ইলেকট্রন পরিবর্তিত হয়েছে কয়টা, একটা, তাই এটা তুল্য সংখ্যা কত হবে ভাই, অবভিয়াসলি তোমার এখানে 1 হবে। ওকে, আশা করি তুমি এখানে বুঝতে পারছো ভাই। আমাকে আরও একটা এক্সাম্পল দেখান, আরও চলো আমরা এক্সাম্পল দেখতে পারি, চাইলে ইজিলি দেখতে পারি আমরা এক্সাম্পল। কীভাবে, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে ধরো এটা যখন আয়নে কনভার্ট হবে, তখন সোডিয়াম আয়ন আর হচ্ছে ভাই OH আয়নে কনভার্ট হয়েছে। তাহলে দেখো তো এখানে এখানে সোডিয়াম আয়ন মানে কি, একটি ইলেকট্রন তোমার হচ্ছে কম আছে, আর OH আয়ন মানে কি, একটা ইলেকট্রন তোমার এখানে বেশি আছে, তাহলে একটা করে চেঞ্জ হয়েছে এখানে, তাহলে এই যৌগটার তুল্য সংখ্যা কত হবে, তাহলে 1 হবে। ওকে, আমরা তো বলেই দিছি কোনো একটা বিক্রিয়ার মধ্যে যতটা ইলেকট্রন চেঞ্জ হয় তাই তার হচ্ছে তুল্য সংখ্যা। যেমন এখানে খেয়াল করে দেখো, HCl থেকে যখন H+ আর Cl- তৈরি হয়েছে, তো H+ মানে কি একটা ইলেকট্রনের শর্ট আছে, তো এখানে একটা ইলেকট্রনের ব্যাপার করে চেঞ্জ হয়েছে, তার মানে তুল্য সংখ্যা হবে এটার 1। এখানে 2টা ইলেকট্রন হয়েছে, তাই এখানে তুল্য সংখ্যা হয়েছে 2, এখানে 3টে ইলেকট্রন চেঞ্জ হয়েছে বলে এখানে তুল্য সংখ্যা হয়েছে 3। অনুরূপভাবে আমরা এখানে 5, 1 এবং 1 পাইছি। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো, মানে মেন আইডিয়াটা বুঝতে পারছো। তাহলে আমাকে বলো তো একটু করে ভাই, তুল্য সংখ্যা জিনিসটা কি, যে কোনো একটা জিনিসের যদি সাপোজ ধরো কোনো একটা যৌগের যদি তোমাকে তুল্য সংখ্যা বের করতে বলে, তখন তুমি কীভাবে বের করবা এটাকে, ওই যৌগটা বিক্রিয়া করার সময় যতটা তোমার হচ্ছে যে ভাই ইলেকট্রন চেঞ্জ করে তাই হচ্ছে তার তুল্য সংখ্যা। ওকে, তাহলে কোনো যৌগের তুল্য সংখ্যা বলতে আমরা কি বুঝি, কোনো যৌগের তুল্য সংখ্যা বলতে বোঝায় ওই যৌগটা বিক্রিয়া অংশগ্রহণের সময় যতটা ইলেকট্রন চেঞ্জ করে। এখন ইলেকট্রন বাড়তেও পারে, ইলেকট্রন কমতেও পারে, এটা আমাদের দেখার বিষয় না। ওকে, তাহলে আমি যদি এখানে লিখে দিই একটু করে, কোনো যৌগের তুল্য সংখ্যা বলতে বোঝায় যৌগটি বিক্রিয়ায় অংশগ্রহণের সময় যতটি ইলেকট্রন চেঞ্জ করে। এখন এটা বাড়তেও পারে কমতেও পারে, যতটা চেঞ্জ হবে তাই তার হচ্ছে ভাই তুল্য সংখ্যা। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সটে যাই। তাহলে আমরা এখন আলোচনা করবো যে তোমার হচ্ছে যে ভাই অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা কীভাবে হিসাব করি, বা শর্টকাট শিখবো কিছু আসো। হ্যাঁ, তাহলে আমরা আলোচনা করবো প্রথমে হচ্ছে যে ভাই অ্যাসিডের তুল্য সংখ্যা নিয়ে। আচ্ছা, আমরা তাহলে প্রথমে আলোচনা করি অ্যাসিডের তুল্য সংখ্যা, এটা নিয়ে আমরা তাহলে কিছু শর্টকাট শিখবো এখানে। হ্যাঁ, যে কীভাবে তুমি ইজিলি তুল্য সংখ্যাটা বের করতে পারো। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা তাহলে মাত্র দেখলাম HCl যেটা ছিল এটার তুল্য সংখ্যা কত ছিল, 1। কেন, আর তুল্য সংখ্যাকে আমরা দিয়ে প্রকাশ করি কেন, এখানে HCl এর তুল্য সংখ্যা কেন 1 ছিল, কারণ HCl যৌগটা যখন বিক্রিয়া অংশগ্রহণ করে তখন সে H+ আর Cl- তৈরি করে, তাহলে একটা ইলেকট্রনের এখানে চেঞ্জ করতেছে। যেমন তুমি যদি শুধুমাত্র Cl- ছাড়া চিন্তা করো, তাহলে H+ হচ্ছে, তার মানে একটা ইলেকট্রনের শর্ট আছে, তার মানে একটা ইলেকট্রন চেঞ্জ করছে। অথবা তুমি যদি H+ ছাড়া চিন্তা করো Cl- তার একটা ইলেকট্রন বেড়ে গেছে, তার মানে একটা ইলেকট্রন চেঞ্জ হয়েছে, তাহলে এখানে আমরা বলতে পারি তখন এটা তুল্য সংখ্যা হবে 1। তারপর তুমি এখানে যদি দেখো H2SO4, এটার তুল্য সংখ্যা কত ছিল, 2, কারণ এখানে 2H+ হইতো, তাই না। এইবার দেখো এখানে একটা ব্যতিক্রম আছে, কি ব্যতিক্রম আমি তোমাকে বলি। আমি এখানে 3টা যৌগ লিখতেছি, একটা হচ্ছে H3PO4, একটা হচ্ছে তোমার কাছে ভাই H3PO3, আর একটা হচ্ছে তোমার কাছে এখানে H3
PO2। এখানে আমরা তিনটা যৌগ লিখছি, একটা হচ্ছে H3PO4, একটা হচ্ছে H3PO3, একটা হচ্ছে তোমার এখানে H3PO2। এইটার যদি আমি এগুলো যদি আমি তোমাকে তুল্য সংখ্যা বের করতে বলি, মানুষজন এখানে একটু করে মিসকনসেপশন হয় এবং ভুল করে ফেলে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, দেখো যেমন দেখো তো HCl এর এখানে তুল্য সংখ্যা কত 1, এটা কি তুমি শর্টকাটে কীভাবে মনে রাখতে পারো যে এখানে দেখো HCl এর মধ্যে হাইড্রোজেন কয়টা আছে, একটা, তাই তার তুল্য সংখ্যা কত হয়েছে, এখানে 1 হয়েছে। আবার অনুরূপভাবে H2SO4 এই তোমার এখানে H2 হাইড্রোজেন আছে কয়টা, এখানে তোমার এখানে 2, তার মানে এখানে জন্য তুল্য সংখ্যা আসলে এখানে 2 হয়েছে। ওকে, এভাবে তুমি মনে রাখতে পারো। অথবা দেখো আমরা যদি নর্মালি যদি এই তোমার বিক্রিয়া হিসেবে দেখি, দেখো এখানে HCl, এটা তখন কী ছিল ভাই, ওই H প্লাস আর হচ্ছে Cl মাইনাস ছিল। আর এখানে দেখো H2SO4 যখন ছিল তখন এখানে 2H প্লাস আর হচ্ছে এখানে SO4 2 মাইনাস হয়েছে। একটা জিনিস এখানে আসলে খেয়াল করে দেখো, অ্যাসিডের তুল্য সংখ্যার আসলে যদি আমি যদি তুল্য সংখ্যা ডেফিনেশনটা অ্যাসিডের রেসপেক্টে দিই, তাহলে কী হবে দেখো, আমরা কী করতেছি এখন তুল্য সংখ্যা, আমি তো বলছি তোমাকে প্রথমে তুল্য সংখ্যার সংখ্যা অনেকভাবে দেওয়া যায়। একটা জেনারেল সংখ্যা কি, জেনারেল সংখ্যা হচ্ছে এটা যে কোনো একটা বিক্রিয়ায় যত সংখ্যক ইলেকট্রন পরিবর্তিত হয় তাকে তার তুল্য সংখ্যা বলে। কিন্তু এখন তুল্য সংখ্যার সংখ্যাটা যদি আমি অ্যাসিডের রেসপেক্টে দিই, তাহলে কীভাবে হবে দেখো, অ্যাসিডের ক্ষেত্রে দেখো তো একটু করে যে তুমি বলতেছো এখানে ভাই এখানে H প্লাস পাইছি আমি একটা, তাই এখানে আমার তুল্য সংখ্যা হয়েছে কত 1। ভাই আমি এখানে H প্লাস পাইছি 2টা, তাই এখানে আমার তুল্য সংখ্যা কত হয়েছে, এখানে 2। বেসিক্যালি এই যে দেখো তো এই যে H প্লাস এবং এই যে 2H প্লাস দেখতেছো না, এগুলোকে আমরা বলি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। এগুলোকে আমরা কি বলি, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। এগুলোকে আমরা কি বলি ভাই, এগুলোকে আমরা বলি হচ্ছে তোমার প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। মানে এরা হচ্ছে তোমার আলটিমেটলি দেখো এখানে বন্ধন থেকে ছুটে গেছে, তার মানে এখানে এই যে দেখো না সালফেটের সাথে হাইড্রোজেনের বন্ধন ছিল না, 2টা হাইড্রোজেনের, এরা বন্ধন থেকে ছুটে গিয়ে 2H প্লাস হয়ে গেছে, তাই এদেরকে কি বলা হয় বলো তো, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। তাহলে এটাও অনুরূপভাবে কী হবে তোমার একটা, এটাও কিন্তু তোমার এখানে একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন হবে, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন হবে। আসলে আমরা যদি অ্যাসিডের রেসপেক্টে যদি তুল্য সংজ্ঞা দিতে চাই, তাহলে সংজ্ঞাটা হবে কীরকম জানো, সংজ্ঞাটা হবে যে কোনো অ্যাসিডের মধ্যে যতটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে তাই হচ্ছে তার তুল্য সংখ্যা। যেমন এখানে দেখো এই HCl এ একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, সেটা তাহলে HCl এ তাহলে এই জন্য তুল্য সংখ্যা কত হয়েছে 1 হয়েছে। তাহলে এখানে H2SO4 এর 2টা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, তাই এখানে তোমার এই H2SO4 এর তোমার তুল্য সংখ্যা কত হয়েছে 2 হয়েছে। তাহলে যদি আমরা এখন অ্যাসিডের রেসপেক্টে যদি ভাই তোমার সংজ্ঞাটা দিতে চাই, তাহলে এটা সংজ্ঞাটা কী হবে, এখানে সংজ্ঞাটা আমরা লিখবো এরকম যে কোনো অ্যাসিডে যতটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে তাই হচ্ছে ওই অ্যাসিডের তুল্য সংখ্যা, ওই অ্যাসিডের তুল্য সংখ্যা। কেমন? আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো এখানে একটু করে এইখান থেকে আমরা একটা শর্টকাটও চালিয়ে শিখতে পারি। এখানে কী শর্টকাট দেখো, HCl এর এখানে হাইড্রোজেন আছে একটা, তাই এখানে E হচ্ছে 1, H2SO4 এর এখানে হাইড্রোজেন আছে 2টা, তাই এখানে E হচ্ছে 2। এই শর্টকাটটা আসলে এই জায়গাটাতে একটু ব্যতিক্রম হবে, এই জায়গাটাতে একটু ব্যতিক্রম হবে। কী ব্যতিক্রম আমি তোমাকে বলি, আমি এটা বক্স করে দিই, কারণ এটা থেকে MCQ তোমার মাস্ট আসবে। এই আমি যখন বক্স যেটা করে দিচ্ছি না, এটা থেকে MCQ তোমার মাস্ট আসবে। MCQ যদি না আসে সিকিউতে কোয়েশ্চন আসবে। সিকিউতে কীভাবে কোয়েশ্চন আসবে আমি তোমাকে দেখাই দেবো। এখানে দেখো, এখানে মিসকনসেপশনটা কি, পোলাপাইন দেখে কি এখানে H3PO4, H3PO3, H3PO2 তিনোটা যোগের মধ্যে তো 3টা করে হাইড্রোজেন আছে। তখন পোলাপাইন কী করে এই তিনোটার তুল্য সংখ্যা কত দেখে 3 লেখে, আসলে 3 না। যেমন এটার তুল্য সংখ্যা হবে 3, ঠিক আছে, এটার তুল্য সংখ্যা হবে 2, এটার তুল্য সংখ্যা হবে 1। তার মানে খেয়াল করে দেখো এখানে H3PO4 এর মধ্যে 3টা হাইড্রোজেন আছে, তুল্য সংখ্যা 3 হয়েছে। এখানে 3টা হাইড্রোজেন থাকার পরেও কিন্তু তুল্য সংখ্যা 2 হয়েছে, আর এখানে কিন্তু 3টা হাইড্রোজেন থাকার পরেও তুল্য সংখ্যা কত হয়েছে 1 হয়েছে। তাহলে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এরকম 2 1 হইলো কেন, এটা 3 হইলো কেন, আমি সব তোমাকে ব্যাখ্যা করবো। কিন্তু আপাতত তুমি এখানে এই বক্সটা মুখস্থ রাখবা, কারণ পরীক্ষায় যদি তোমাকে MCQতে জিজ্ঞেস করে, এটা MCQ তোমাকে জিজ্ঞেস করবে মাস্ট, এটা মাস্ট জিজ্ঞেস করবে, কোনো না কোনো জায়গায় তুমি একদম মাস্ট পাবা, হয় মেডিকেলে পাবা, নাহলে HSCতে পাবা, নাহলে যে কোনো একটা জায়গায় তুমি পাবা। এটা সেটাকে খুব ভালোভাবে মনে রাখবা। H3PO4 এটা তুল্য সংখ্যা হবে 3, H3PO3 হবে 2, আর H3PO2 হবে 1। ভাই হাইড্রোজেন দেখেই তোমার, আমি তো বললাম একটা মিসকনসেপশন কি, পোলাপাইন এইভাবে একটা চোরাই শর্টকাট শিখে, কিন্তু হাইড্রোজেন দেখেই তারা হচ্ছে কী লিখে দেয়, এটাকে 3 2 1 লিখে দেয়। কিন্তু এখানে একটু বুঝতে হবে তুল্য সংখ্যার অ্যাসিডের মেইন সংজ্ঞা হচ্ছে এটা,
মেইন সংজ্ঞাটা অনুসারে আসলে এটা 3 2 1 আসছে। ওকে, আমি তোমাকে তাহলে আরেকবার ক্লিয়ার করে জিনিসটা ভাই, এরকম চোরাই শর্টকাট মনে রাখিও না। বেসিক্যালি অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা কীভাবে হিসাব করি, অ্যাসিডের মধ্যে যতটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে, মানে যেগুলা তোমার ওই যৌগ থেকে যেগুলো ছুটে যাবে, বেসিক্যালি ওগুলোকে আমরা কী বলি, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন বলি। প্রতিস্থাপনীয় হাইড্রোজেন যতটা থাকবে তাই হবে তার তুল্য সংখ্যা। ওকে, তাহলে এখানে দেখো, এখানে আসলে এখানে আসলে এটা কিন্তু ব্যতিক্রম না কোনো, হ্যাঁ, এটা কিন্তু কোনো কিনা বলো তো ব্যতিক্রম না, এটা কিন্তু এই রুলসটাকে ফলো করছে। কিন্তু আমরা যে নর্মাল যে জেনারেল রুলটা মনে রাখি, মানে হাইড্রোজেন সংখ্যা যত তার তুল্য সংখ্যা, ওই অনুসারে এটা ব্যতিক্রম আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমি তোমাকে একটু করে সামারি করি। তাহলে HCl তুল্য সংখ্যা 1, H2SO4 তুল্য সংখ্যা 2। তুমি এভাবে তাহলে মনে রাখতে পারো 2টা হাইড্রোজেন 2টা তুল্য সংখ্যা। কিন্তু এই ক্ষেত্রে একটু সতর্ক হয়ে যাবা, অন্য জায়গায় আসলে সমস্যা নাই, খালি এই 3টা যোগে একটু সমস্যা। হ্যাঁ, একটু তাহলে মনে রাখবা জিনিসটা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কিভাবে বলতেছেন এগুলো 3 2 1 হয়েছে? এবার দেখো তোমার কোশ্চেনে কীভাবে কোশ্চেন করবে, এটা তো গেলে MCQর পার্ট। তোমাকে রিটার্নে বলতে পারে কি, রিটার্নে একটা প্রথমে জিনিস বলতে পারে যে এদের গাঠনিক সংকেত একে ব্যাখ্যা করো, কেন এটা 3, কেন এটা 2 আর কেন এটার 1। তাহলে তোমাকে কোশ্চেন এভাবে করতে পারে, তোমাকে বলতে পারে যে এদের গাঠনিক সংকেত আকার মাধ্যমে ব্যাখ্যা করো কেন এদের তুল্য সংখ্যা এভাবে 3 2 1 আকারে ভেরি করতেছে। তাহলে তোমাদের এদের কী আঁকা শিখতে হবে, গাঠনিক সংকেত আঁকা শিখতে হবে। চলো আমরা শিখে আসো। আমরা প্রথমে চলো আগে H3PO4 নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা আগে হচ্ছে যে ভাই তোমার H3PO4 নিয়ে আলোচনা করব, H3PO4কে নিয়ে। আচ্ছা, আমাকে একটু করে বলতে পারবা, এই যে H3PO4 দেখতেছো তুমি এখানে, এই যৌগটার মধ্যে কেন্দ্রীয় মৌল কোনটা? এই H3PO4 এর মধ্যে কেন্দ্রীয় মৌল কোনটা? এটাতে একটা মিসকনসেপশন আছে কেন্দ্রীয় মৌলে। কি মিসকনসেপশন আমি তোমাকে বুঝাই বলি। পোলাপাইন মনে করে কি, যে মাঝখানে থাকে সেই তোমার কি হয়, কেন্দ্রীয় মৌল। মানে আমি সাপোজ তোমাকে বললাম KMNO4 বা H2SO4, এটা কেন্দ্রীয়। H2SO4 এর মধ্যে কেন্দ্রীয় মৌল কোনটা? সালফার। কেন? আমি যদি জিজ্ঞেস করি কেন, তখন বলে ভাই সালফার তো মাঝখানে আছে, তাই সালফার হচ্ছে কেন্দ্রীয় মৌল। আবার KMNO4 এর ক্ষেত্রে Mn, কেন? Mn মাঝখানে আছে জন্য। আসলে মাঝখানে আছে বলে সেটাকে কেন্দ্রীয় মৌল বলা হয়, এই ব্যাপারটা ঠিক না। আসলে বেসিক্যালি কেন্দ্রীয় মৌল বলতে বোঝায় কোনো একটা যৌগের মধ্যে যার জারণ সংখ্যা ম্যাক্সিমাম থাকে, তাই হচ্ছে কী হয় বলো তো, কেন্দ্রীয় মৌল। যেমন তুমি যদি KMNO4 দেখো, পটাশিয়ামের জারণ সংখ্যা হয় +1, অক্সিজেনের জারণ সংখ্যা হয় -2, আর Mn এর জারণ সংখ্যা হয় +7। তো Mn এর জারণ সংখ্যা যদি সবচেয়ে বেশি, তাই Mnটা এখানে কী হয়, কেন্দ্রীয় মৌল হয়। যেমন সালফিউরিক অ্যাসিডের এখানে দেখো, S এর এখানে জারণ সংখ্যা হবে +6, এজন্য এখানে সবচেয়ে বেশি বলে এটা কেন্দ্রীয় মৌল। এখানে +5 হবে, তাই সবচেয়ে বেশি বলে এটা কেন্দ্রীয় মৌল। ওকে, তাহলে কেন্দ্রীয় মৌলের সংখ্যাটা তুমি যদি একটু লিখে রাখতে চাও, তাহলে এটার সংজ্ঞা কি? তাহলে আজকে থেকে আমরা কখনোই বলবো না, হ্যাঁ বেসিক্যালি যেটা হয় 99% কেসেই যে মাঝখানে থাকে সেই কেন্দ্রীয় মৌল হয়ে যায়, কিন্তু কেন্দ্রীয় মৌলের অ্যাকুরেট সংজ্ঞা কিন্তু ওইটা না, মানে মাঝখানে থাকলে কেন্দ্রীয় মৌল, এটা কিন্তু না। তাহলে কেন্দ্রীয় মৌলের অ্যাকচুয়াল সংখ্যাটা কি? যৌগে যেই মৌলের জারণ সংখ্যা সর্বোচ্চ হয় সেই কেন্দ্রীয় মৌল। যৌগে যেই মৌলের জারণ সংখ্যা সর্বোচ্চ হয় সেই কেন্দ্রীয় মৌল। ওকে, আচ্ছা এবার দেখো, তাহলে এবারে আমরা একটা আলোচনা করার চেষ্টা করি যে H3PO4 এটার মানে আগে আমরা স্ট্রাকচারটা চলো দেখি একটু করে। তাহলে এখানে ফসফরাস কেন্দ্রীয় মৌল, তাহলে এখানে ফসফরাসকে কেন্দ্রীয় মৌল হিসেবে দাও। আচ্ছা, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ফসফরাসের হাত কাটা থাকতে পারে, একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, তোমরা নিশ্চয়ই 2টা যৌগের আমি নাম লিখতেছি, তোমরা নিশ্চয়ই PCl3 যৌগটার নাম শুনছো, PCl5 যৌগটারও নাম শুনছো তোমরা, কিন্তু PCl4 নামে কোনো যৌগের নাম শুনছো এখানে কখনো? PCl4 নামে কিন্তু কখনো যৌগের নাম শুনো নাই। হয় তুমি PCl3 শুনছো, নাহলে তুমি PCl5 শুনছো। ওকে, PCl4 নামে কিন্তু তুমি কোনো যৌগের নাম শুনো নাই। তার মানে এই যে ফসফরাস, এটা তো কেন্দ্রীয় মৌল, তাহলে এটার হয় 3টা হাত থাকবে, নাহলে 5টা হাত থাকবে, কিন্তু কখনো কি থাকতে পারবে না, 4টা হাত থাকতে পারবে না। কিন্তু এখানে আমার কাছে অক্সিজেন আছে কয়টা? 4টা। তাহলে এই ফসফরাস যদি 4টা অক্সিজেনকে ধরতে চায়, তাহলে 4টা হাত থাকা লাগবে। তাই এখানে কিন্তু ফসফরাসের হাত হতে পারে হয় 3টা, নাহলে 5টা। দেখো PCl3 জন্য 3টা, PCl5 জন্য 5টা, কিন্তু 4টা হইতে পারে না। তখন যেটা হবে কী হবে দেখো, এখানে বেসিক্যালি তখন ফসফরাস 3টা হাত প্রথমে আগে বাড়াবে। ফসফরাস তাহলে বেসিক্যালি প্রথমে তোমার এখানে 3টা হাত আগে বাড়াবে। এই 3টা হাত দিয়ে হচ্ছে 3টা অক্সিজেনকে সে ক্যাচ করবে। এই 3টা হাত দিয়ে 3টা অক্সিজেনকে সে এখানে ক্যাচ করলো। আর এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি হচ্ছে তোমার সমযোজী বন্ধন। এগুলো তোমরা মোলের পর্যাবৃত্ত ধর্মে পড়ে আসছো। আচ্ছা, এখানে আরেকটা অক্সিজেন রয়ে গেছে না? দেখো এখানে PO4, এখানে আরেকটা অক্সিজেন কিন্তু রয়ে গেছে, কিন্তু এই অক্সিজেনকে ধরার জন্য তো হাত নাই। তখন সে যেটা করে, এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে।
হাত বলতে এখানে আসলে আমি সমযোজী বন্ধনকে বোঝাচ্ছিলাম। তাহলে তখন যেটা সে করে, সে হচ্ছে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন এখানে গঠন করে। এভাবে তীর চিহ্ন দেওয়া মানে কি বলতো, এভাবে তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে যে সন্নিবেশ সমযোজী বন্ধন। ভাই এই টপিকটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে। এটা যখন আমরা মূলের পর্যাবৃত ধর্ম যখন আমি তোমাকে পড়াবো তখন আমি ডিটেলসে আলোচনা করবো জিনিসটা, কিন্তু এই চ্যাপ্টার আসলে জিনিসটা পড়ানোর সুযোগ নাই। তাই আপাতত তুমি একটু করে মনে রাখো, তীর চিহ্ন দেওয়া থাকা মানে কি, সেটা হচ্ছে তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এখানে বেসিক্যালি যেটা হইলো, আমরা জানি ফসফরাসের হয় 3টা সমযোজী বন্ধন থাকতে পারে, তাহলে 5টা সমযোজী বন্ধন থাকতে পারে, কিন্তু এখানে তো আমার 4টা অক্সিজেন আছে, তাই আমি 3টা সমযোজী বন্ধন এখানে দিলাম, আর একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে এখানে আমি অক্সিজেনকে যুক্ত করলাম। কারণ এখানে আমি 4টা সমযোজী বন্ধন দিতে পারবো না, কারণ হয় তার 3টা থাকবে, নাহলে তার 5টা থাকবে। তো এখানে আমি একটা সন্নিবেশ সমযোজী বন্ধন এখানে দিলাম। আর এখানে হাইড্রোজেন আছে কয়টা, 3টা। তাহলে এখানে এই হাইড্রোজেনগুলো কোথায় যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা তোমার হাইড্রোজেন যুক্ত হবে। ওকে, এটা হচ্ছে তোমার এখন মূল সিনারিও, এবং এটা হচ্ছে তোমার যোগের কি বলতো গাঠনিক সংকেত। এই যে H3PO4 যেটা আছে, এটা হচ্ছে এটার গাঠনিক সংকেত। এখন এখানে দেখো আমরা কেন বলতেছিলাম যে H3PO4 এর তুল্য সংখ্যা কত বলো তো, 3। কেন বলতেছিলাম দেখো, আমরা দেখো তো হাইড্রোজেনের এই যে অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা কীভাবে বের করি। অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে ভাই যতটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে তাই তার তুল্য সংখ্যা। আর প্রতিস্থাপনীয় হাইড্রোজেন জিনিসটা কি, কোনো একটা যৌগ থেকে যে হাইড্রোজেনগুলো বের হয়ে যায়। এখন একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, আমরা সবাই জানি একটা বন্ধনের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে, 2টা। এখানে একটা ইলেকট্রন আছে, সাপোজ ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এবার কী হবে, আমরা এটাও সবাই জানি, আমরা পর্যাবৃত ধর্মে পড়ে আসছি যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক। ফলে যেটা হবে, এই অক্সিজেন আর হাইড্রোজেনে থাকার ইলেকট্রনগুলোকে অক্সিজেন তার নিজের দিকে টান দিবে। এখানে এই বন্ধনে থাকা ইলেকট্রনগুলোকে অক্সিজেন তার নিজের দিকে টান দিবে, এগুলোকে তার নিজের দিকে এভাবে টান দিবে। ফলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে অক্সিজেন তো ইলেকট্রনগুলোকে নিজের দিকে টান দিল। তাহলে নিজের দিকে টান দিলে কী হবে, এই বন্ধনটা একসময় দুর্বল হয়ে যাবে না? কারণ দেখো বন্ধনে 2টি ইলেকট্রন ছিল, আর ইলেকট্রনগুলোকে অক্সিজেন নিজের দিকে টান দিয়ে দিছে। তাহলে অক্সিজেন তো অসহায় হয়ে গেছে। তাহলে অক্সিজেনকে এখানে হাইড্রোজেন এখানে অসহায় হয়ে গেছে। কারণ কেন, কারণ অক্সিজেন এই বন্ধনে থাকা 2টা ইলেকট্রনকে তার নিজের দিকে টান দিছে। ফলে এই হাইড্রোজেনটা এখানে অসহায় হয়ে গেছে, কারণ এর ইলেকট্রনগুলোকে কে টেনে নিয়ে গেছে, অক্সিজেন। ফলে এই হাইড্রোজেনটাও অসহায় হয়ে গেছে, এই হাইড্রোজেনটাও অসহায় হয়ে গেছে, কারণ এদের ইলেকট্রনগুলোকে অক্সিজেন নিয়ে গেছে। এই হাইড্রোজেনটাও তোমার এখানে অসহায় হয়ে গেছে। তাহলে এরা যদি অসহায় হয়ে যায়, তাহলে সে কি আর এই জায়গায় থাকবে, থাকবে না। কেন, কারণ তার তো এটা এই অক্সিজেন তো তার ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে গেছে, ফলে বন্ধনটা দুর্বল হয়ে গেছে। এর ফলে যেটা হবে, এই হাইড্রোজেনটা একসময় যৌগ থেকে ছুটে যাবে, এই হাইড্রোজেনটা একসময় যৌগ থেকে ছুটে যাবে। আর এখানে যদি আমরা একটু করে উপরে দেখাই, এই হাইড্রোজেনটা একসময় যৌগ থেকে এখানে ছুটে যাবে। তাহলে কয়টা হাইড্রোজেন ছুটলো, এই হাইড্রোজেনটা ছুটলো, এই হাইড্রোজেন ছুটলো, এই হাইড্রোজেন ছুটলো। তাহলে এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে কয়টা, 3টা। তাই এই যৌগটার H3PO4 এর তোমার এখানে জারণ সংখ্যা কত হবে বলো তো, এখানে তুল্য সংখ্যা কত হবে, এখানে 3 হবে। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। আচ্ছা, H3PO4 এরটা তো ভাই বুঝলাম, এবার আমাকে H3PO3টা বুঝান। আসো আমি বুঝাই আসো। H3PO3 এটার আমাদের স্ট্রাকচার রাখতে হবে আগে। এটার স্ট্রাকচার কীরকম হবে দেখো, এটা তুল্য সংখ্যা কত আমরা বলছি 2। কেন 2 বলতেছি আমরা দেখো, আসো দেখি। সেন্টার বলো তো এখানে ফসফরাস, কিন্তু আর এখানে একটা কী থাকবে, আমরা বলছি অলরেডি এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে। ফসফরাসের সাথে একটা কী থাকবে, অক্সিজেনের একটা সন্নিবেশ সমযোজী একটা বন্ধন থাকবে। এটা নিয়ে এখন এত বিস্তারিত আলোচনা করার দরকার নেই, জাস্ট জেনে রাখো এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে। সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে আমরা আলোচনা করবো কোথায়, মৌলের পর্যাবৃত ধর্মে। আর এখানে সমযোজী বন্ধন থাকবে কয়টা, 3টা। আমরা জানি তার হয় 3টা হাত থাকে, নাহলে 5টা হাত থাকে, 3টা হাত থাকবে। তাহলে এখানে যেটা হয়েছে দেখো, এখানে এই যে এখানে অক্সিজেন আছে 3টা, সো এখানে একটা অক্সিজেন তো সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে আসে, আর তাহলে আর অক্সিজেন থাকবে কয়টা, 2টা। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই কেন অক্সিজেনকেই সন্নিবেশ সমযোজী বন্ধনে থাকতে হবে, হাইড্রোজেন থাকতে পারে না? না, এখানে কিছু ব্যাপার আছে, ডোনার তারপর লিগ্যান্ডের কিছু ব্যাপার আছে, এগুলো আমরা আলোচনা করব যখন আমরা চ্যাপ্টার 3-তে যাবো। সো তুমি এটা জেনে রাখো, হাইড্রোজেন আসলে এরকম সন্নিবেশ সমযোজী বন্ধনে অংশগ্রহণ করতে পারে না, অক্সিজেন পারে। সেজন্য এখানে কি থাকবে, এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন তো মাস থাকবে, সেই জন্য এখানে অক্সিজেনকে রাখতে হবে, হাইড্রোজেনকে তুমি রাখতে পারবা না। এই জিনিসটা তুমি আরও ভালোভাবে বুঝতে পারবো কখন বলো তো, ওই যখন তুমি মৌলের পর্যাবৃত ধর্ম পড়াবো, সন্নিবেশ সমযোজী বন্ধন যখন পড়াবো তখন। কারণ এটা নিয়ে এখন আমরা আলোচনা করতে গেলে আমাদের আসলে অনেক সময় নষ্ট হবে। ওকে, সো একটু ওইটা জিনিসটা মনে রাখো, যেখানে এই যৌগটার মধ্যে একটা ফসফরাসের সাথে একটা অক্সিজেনে কী থাকে, একটা সন্নিবেশ সমযোজী বন্ধন থাকে, আর 3টা এখানে সমযোজী বন্ধন থাকে। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো PO3 না, তাহলে 3টা অক্সিজেন তুমি দিয়ে ফেলছো, কিন্তু এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। এখন এই হাত কি ফাঁকা থাকবে নাকি, না, এখানে হাইড্রোজেন আছে 3টা, তাহলে একটা হাইড্রোজেন এখানে বসে যাবে, আর বাকি হাইড্রোজেন আছে 2টা,
তাহলে একটা হাইড্রোজেন এখানে থাকবে, একটা হাইড্রোজেন এখানে থাকবে। ওকে, আচ্ছা এইবার তাহলে কী হবে দেখো, এইবার আমরা সবাই জানি এখানেও দুইটা ইলেকট্রন আছে, এখানেও দুইটা ইলেকট্রন আছে, এখানেও দুইটা ইলেকট্রন আছে। জিনিসটা বুঝো এবার, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এখানে কি ইন্টারেস্টিং ঘটনা দেখো, সেটা হচ্ছে যে দেখো আমরা বুঝতে পারতেছি এখানে এই যোগটা, এখানে এটাতে খেয়াল করো, অক্সিজেন এই দুইটা শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে টান দিবে, যেহেতু তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেদিকে টান দিল। তো যদি এটা এদিকে টান দেয়, তাহলে এই হাইড্রোজেনটা কী হয়ে গেছে, এখানে অসহায় হয়ে গেছে। ফলে এই হাইড্রোজেনটা একসময় কী হবে, এখান থেকে ছুটে যাবে, প্রতিস্থাপনীয় হয়ে যাবে। সেমভাবে এই দুই ইলেকট্রনকেও এই অক্সিজেনটা নিজের দিকে টান দিবে, ফলে এই হাইড্রোজেনটা অসহায় হয়ে যাবে এবং তার বন্ধন দুর্বল হয়ে আস্তে করে একসময় সে যৌগ এখান থেকে আউট হয়ে যাবে। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এবার আমি তোমাকে এবার ইন্টারেস্টিং ঘটনা ঘটে দেখো। ফসফরাস আর হাইড্রোজেন এদের মধ্যে দুই ইলেকট্রন আছে। আর তুমি যদি খেয়াল করে দেখো, যদি তুমি ছকের এখানে যাও, মোলের মানে তুমি যদি এখানে যে পর্যায় সারণী দেখো, তুমি দেখবে হচ্ছে যে ফসফরাস আর হাইড্রোজেনের মধ্যে ফসফরাস অধিক তড়িৎ ঋণাত্মক হাইড্রোজেন থেকে। কিন্তু এখানে একটা ব্যাপার ঘটবে, এখানে ব্যাপারটা ঘটবে যে আপন ভালো সবাই বুঝে। ব্যাপারটা কী করবে বলো তো, আপন ভালো সবাই বুঝে। খেয়াল করে দেখো এখানে কী কাহিনী ঘটবে, এখানে আমি তোমাকে বুঝাই বলি। যদি হাইড্রোজেন এই ফসফরাসটা দুইটা ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নিয়ে আসে, তাহলে এই বন্ধনটা দুর্বল হয়ে তোমার এই যৌগটা এখানে বন্ধনটা থাকবে না, হাইড্রোজেন মুক্ত হয়ে যাবে। কিন্তু এই বন্ধনটা যদি না থাকে, এখানে যৌগের সাম্যাবস্থা বা স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে। কেন? কারণ ফসফরাসের 3টা সমযোজী বন্ধন বা 5টা সমযোজী বন্ধন থাকতেই হবে। কিন্তু এখানে যদি হাইড্রোজেনটাকে যদি হাইড্রোজেনের বন্ধনের এখানে যে ইলেকট্রন দুইটা আছে ফসফরাস হাইড্রোজেনের বন্ধনের মধ্যে, সেই দুটো ইলেকট্রনকে যদি ফসফরাস নিজের দিকে টেনে নিয়ে আসে, তাহলে কিন্তু এই বন্ধনটা দুর্বল হয়ে তোমার একসময় এই হাইড্রোজেনটা কিন্তু মুক্ত হয়ে যাবে। ফলে আপন ভালো সবাই বুঝে, তাই এই ফসফরাসটা এই দুটো ইলেকট্রনকে যদিও তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তারপরে সে হচ্ছে টানবে না। ওকে, এখানে আরও একটা ব্যাপার আছে আসলে। আরেকটা ব্যাপারটা কি, এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন দেখতেছো না? সন্নিবেশ সমযোজী বন্ধনে কি হয়, এখানে তীর চিহ্ন দেখতেছো কোন দিকে, পি থেকে ও এর দিকে। তার মানে ফসফরাস আসলে অক্সিজেনকে ইলেকট্রন নিজে দান করে দিচ্ছে। তার মানে এখানে বেসিক্যালি যেটা হয় যে ফসফরাস আসলে চায় না যে স্টেবিলিটি যেন ভেঙে যায়। এই জন্য যদিও তার ক্ষমতা আছে হাইড্রোজেন ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে নিয়ে আসার, কিন্তু তারপরে সে আনে না। কেন আনে না? কারণ যদি ফসফরাসটা হাইড্রোজেনের এই ইলেকট্রন দুটাকে যদি নিজের দিকে নিয়ে আসে, তাহলে এই বন্ধনটা ভেঙে গিয়ে পুরো যৌগটা আনস্টেবল হয়ে যাবে, পুরো যৌগটা ভঙ্গুর হয়ে যাবে। তাই এই ইলেকট্রনগুলোকে সে নিজের দিকে টান দেয় না, ফলে এই বন্ধনটা দুর্বল হয় না। আর দুর্বল না হওয়ার কারণে এই হাইড্রোজেন কিন্তু মুক্ত হয় না। তাহলে এখানে হাইড্রোজেন মুক্ত হচ্ছে কয়টা? এটা একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, এটা একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, এটা কিন্তু প্রতিস্থাপনীয় হাইড্রোজেন না। ফলে এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কয়টা? 2টা। তাই এখানে তোমার তুল্য সংখ্যা কত হবে? এখানে 2 হবে। ওকে, মেঘ দেখে কেউ করিস না ভাই, এখানে দেখো 3টা দেখে 3 দাগাই দিও না, 2 দাগাইও, এটা কিন্তু লক্ষ্য রাখিও। হ্যাঁ, কেন 2? দেখো তুমি তো এখানে বুঝলাই, কারণ এখানে প্রতিস্থাপন হাইড্রোজেন কটা থাকে? 2টা থাকে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে থার্ড যৌগটা তুমি নিজেই বুঝতে পারতো সেখানে কী হবে, H2PO3 ক্ষেত্রে এখানে তাহলে কী হবে? ফসফরাস থাকবে এখানে, সরি H3PO2, তুমি নিজেই বুঝতো এখানে কী হবে। দেখো ফসফরাস থাকবে এখানে, আর এখানে তুমি তাহলে একটা তাহলে সমযোজী বন্ধন দিয়ে, সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে অক্সিজেনকে দিয়ে দাও। আর এখানে একটা অক্সিজেন, এখানে একটা বন্ধন দাও, এখানে একটা বন্ধন দাও, এখানে একটা বন্ধন দাও। তাহলে এখানে দেখো এখানে একটা অক্সিজেন, 2টা অক্সিজেন তাহলে দিয়ে ফেলছো। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন থাকবে। এবার লক্ষ্য করো, তাহলে এখানে 2টা ইলেকট্রন আছে, এখানে 2টা ইলেকট্রন আছে, এখানেও 2টা ইলেকট্রন আছে। সো এখানে দেখো কাহিনী কী হবে, শুধুমাত্র অক্সিজেনই হচ্ছে যে এই ইলেকট্রন দুটাকে নিজের দিকে টান দিবে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই এখান থেকে যে হাইড্রোজেন যে চলে যাচ্ছে, তাহলে এটাতে স্টেবিলিটি সমস্যা হবে না? না, এটাতে আসলে স্টেবিলিটিতে সমস্যা হবে না। কারণ স্টেবিলিটি যেটা আছে, সাম্যাবস্থা যেটা আছে, সেটা কমপ্লিটলি তোমার ডিপেন্ড করে হচ্ছে যে ভাই কেন্দ্রীয় মৌলের উপর। একটা জিনিস তুমি চিন্তা করো না, বাড়ির একটা ভিত্তি থাকে না, একটা মূল বাড়ি যদি ভিত্তি নষ্ট হয়ে যায়, তাহলে সেই বাড়িটা সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে। কিন্তু এমন যদি হয় বাড়ির ধরে এটা যদি কাজ ভেঙে যায়, ধরো বাড়ির একটা জানলা আছে, ওই বাড়ির জানলা যদি কাজ ভাঙে, বিল্ডিং কি ভেঙে পড়বে? বিল্ডিং ভেঙে পড়বে না। কিন্তু ওই বিল্ডিংয়ে যদি ভিত্তি ভেঙে পড়ে, তাহলে কিন্তু বিল্ডিংটা পুরো ভেঙে পড়বে। তাই
এখানে যদিও হাইড্রোজেনটা মুক্ত হয়ে যাচ্ছে, তাই এটা স্টেবিলিটিতে কোনো সমস্যা হবে না। কেন? কারণ এখানে হাইড্রোজেনটা আসলে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না। কিন্তু ফসফরাসের যদি একটা প্রবলেম হয়ে যায়, ফসফরাস এখানে ভিত্তি, ফসফরাসের প্রবলেম হলে কিন্তু এখানে তোমার বিশাল প্রবলেম হয়ে যাবে। তাই এখানে ফসফরাস নিজের দিকে টানবে না, যদিও তার ক্ষমতা আছে, তাই কিন্তু তাও সে টানবে না। তার মানে এখানে দেখো, এখানেও সেম ঘটনা ঘটবে, এই দুটো ইলেকট্রনকে টানবে না, এই জায়গায় টানবে না, ফলে এগুলো বের হতে পারবে না, মানে প্রতিস্থাপনীয় হবে না। প্রতিস্থাপনীয় এখানে হবে কে? এই হাইড্রোজেনটা, এই বের হয়ে যাবে। তাহলে এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে কয়টা? একটা। তাই এটার তুল্য সংখ্যা কত হবে? এখানে 1 হবে। ওকে, এটা কিন্তু দেখো কেমিস্ট্রিতে আসলে তেমন কোনো ব্যতিক্রম কিছু নাই, মানে আছে ব্যতিক্রম, খুবই কম আর কি, এক্সেপশনাল। সো এগুলো আসলে এটার ব্যাখ্যা আছে আর কি। হ্যাঁ, বেশিরভাগ ব্যতিক্রমেরই ব্যাখ্যা আছে। সো এই জন্য এটা তুমি এখন তো দেখলাই ব্যাখ্যাটা কেন এখানে 3 2 1 হচ্ছে। সো এটা হচ্ছে যে এমসিকিউতে আসলে আমরা ডাইরেক্ট চিন্তাভাবনা করা ছাড়াই দাগাই দিব 3 2 1। আর যদি কখনো রিটেনে আসে তাহলে আমরা এভাবে ফিগার এঁকে দেখাবো, এবং আমি যা যা বললাম এগুলো তাহলে তুমি কষ্ট করে এখানে লিখে ফেলবা যে এখানের মধ্যে অক্সিজেনের তরিণাত্মকতা বেশি, তাই অক্সিজেন টান দেয় এখানে, ফলে হাইড্রোজেন একসময় মুক্ত হয়ে যায়, কারণ এখানে হাইড্রোজেন ইলেকট্রনগুলোকে অক্সিজেন টান দিছে। আবার ফসফরাসের ঋণাত্মকতা বেশি থাকলেও সাম্য অবস্থা বজায় রাখার জন্য সে টান দেয় না, এই জন্য হাইড্রোজেনটা এখানে অপরিবর্তিত অবস্থায় থেকে যায়। এভাবে তুমি বলে দিবা। আশা করি তোমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন আলোচনা করবো তোমার হচ্ছে ভাই ক্ষারকের তুল্য সংখ্যা নিয়ে। তো ক্ষারকের তুল্য সংখ্যা আসলে এত বেশি ঝামেলা নেই, খালি এক জায়গাতে একটু করে ঝামেলা আছে, আমি দেখাই দিব জিনিসটা। তাহলে আসলে আমরা আলোচনা করবো এখন ক্ষারকের তুল্য সংখ্যা। ক্ষারকের তুল্য সংখ্যা। আচ্ছা, বেসিক্যালি ক্ষারকগুলো তোমার হচ্ছে ভাই 2 প্রকারের হইতে পারে। কিছু কিছু বেস থাকে যাদের হচ্ছে ভাই OH থাকে, আর কিছু কিছু বেস থাকে যাদের হচ্ছে OH থাকে না। তাহলে ক্ষারক আসলে কয় প্রকার হইতে পারে? 2 প্রকারের হইতে পারে। যাদের OH থাকে, এরকম এক্সাম্পল কী হইতে পারে? অনেক বুড়ি বুড়ি এক্সাম্পল আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অনেকগুলো এক্সাম্পল আছে যাদের এখানে OH আছে। আবার এমন হইতে পারে তোমার এখানে ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, আবার এমন হইতে পারে যাদের OH থাকে না। এরকম এক্সাম্পল আসলে একটু কম, যাদের OH থাকে না। যেমন এরকম এক্সাম্পল কী হইতে পারে? ভালো এক্সাম্পল হচ্ছে সবচেয়ে অ্যামোনিয়া। আমরা সবাই জানি অ্যামোনিয়া হচ্ছে তোমার একটা ক্ষারক, কিন্তু এটার কোনো কি নাই বলো তো? OH নাই। তাহলে আমরা এখানে আরেকবার বলি যে ক্ষারক তোমার এখানে 2 প্রকার হইতে পারে। একটা হচ্ছে যাদের হচ্ছে OH থাকবে, আর যাদের হচ্ছে OH থাকবে না। তো যাদের OH থাকে তাদের জন্য তুল্য সংখ্যা বের করার একটা রুলস আছে, আর যাদের OH থাকে না তাদের জন্য তুল্য সংখ্যা বের করার আরেকটা রুলস আছে। ওকে, আচ্ছা, তার মানে এখানেও বেসিক্যালি আমি তোমাকে বুঝাই বলি, আমি তো তোমাকে বললাম যে অ্যাসিডের রেসপেক্টে তুমি যদি এইখানে তুল্য সংখ্যাটা দিতে চাইতে, তাহলে কী হতো? সেটা কোনো একটা অ্যাসিডে যতটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে তাই হচ্ছে তার অ্যাসিডের তুল্য সংখ্যা। আর যদি ক্ষারকের রেসপেক্টে দাও তাহলে সেটা কী হবে? আমরা এখানে তাহলে বলতে পারি কোনো একটি ক্ষারকে যতটি প্রতিস্থাপনীয় হাইড্রোক্সাইড আয়ন থাকবে, হাইড্রোক্সাইড আয়ন থাকবে, তাই হচ্ছে ওই ক্ষারকের তুল্য সংখ্যা। কেমন? আশা করি এটা বুঝতে পারছো। ক্ষারকের ক্ষেত্রে এটা তো জাস্ট তোমরা বুঝতেই পারতেছো যে নিচেরটার জন্য খাটবে না, কারণ নিচেরটাতে তো OH থাকে না, নিচেরটার জন্য এই সংখ্যাটা খাটবে না, জাস্ট উপরেরটার জন্য। কেমন? আচ্ছা, ওকে ভাই, তাহলে আসো আমরা এখন আলোচনা করি যে আমরা তাহলে প্রথমে আলোচনা করবো যাদের OH আছে তাদেরকে নিয়ে। তাহলে যাদের OH থাকে তাদেরকে নিয়ে আমরা প্রথমে আগে ডিসকাস করি। আসো, OH থাকে, এখানে আসলে কোনো ব্যতিক্রম নাই, বুঝছো? মানে যেমন এসিডের ক্ষেত্রে যেরকম ব্যতিক্রম ছিল, এখানে আসলে তেমন কোনো ব্যতিক্রম নাই। অর্থাৎ এখান থেকে তুমি যারা ডাইরেক্ট শর্টকাট যেমন এখানে দেখো, এখানে তোমাকে সতর্ক থাকতে হইতো যে যতটা হাইড্রোজেন ততটা কিন্তু না। এখানে তোমাকে সতর্ক থাকা লাগবে না, তুমি এখানে লিখে দিবা যে শর্টকাটটা কি? যৌগে যতটি OH থাকবে তাই তার তুল্য সংখ্যা। ভাই তুল্য সংখ্যা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটারে এত ইম্পর্টেন্স দেওয়ার পড়ানোর কারণ আছে, ম্যাথ দেখবে অনেক। ওকে, দেখো তাহলে এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি নাও, তাহলে এটা তুল্য সংখ্যা কত হবে? 1 হবে।
এটা তুমি বিক্রিয়া দিয়েও বুঝতে পারো। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি এখানে বিক্রিয়াটা লিখতে চাও, তাহলে এখানে কী হবে, সোডিয়াম OH আয়ন, তাহলে একটা OH আয়ন এখানে মানে প্রতিস্থাপনীয় থাকতেছে, তাই এটা তুল্য সংখ্যা 1 হবে। অন্যদিকে তুমি যদি এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেখতে চাও, OH আছে এখানে 2, তাই তুল্য সংখ্যা এখানে 2 হবে। তারপর তুমি যদি এটা বিক্রিয়ার মাধ্যমে দেখতে পারো, দেখার দরকার নেই। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি দেখতে চাও, তাহলে এটা তুল্য সংখ্যা কত হবে, 1, কারণ এখানে OH আছে একটা। আবার তুমি যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নাও, তাহলে এখানে OH আছে 3টা, এটা তুল্য সংখ্যা হবে 3। সো আমি তো তোমাকে বললাম এখানে আসলে ক্ষারকের ক্ষেত্রে আসলে কোনো এক্সেপশনাল নাই। যে এক্সেপশনালটা কোথায় ছিল, অ্যাসিডের ক্ষেত্রে ছিল, সেটা তুমি সোজা মনে রাখা। 2 নম্বর আসো, যাদের OH থাকে না তাদের ক্ষেত্রে আমরা কীভাবে কাউন্ট করব। যাদের OH থাকে না তাদের ক্ষেত্রে আমরা কীভাবে তোমার হচ্ছে যে ভাই তুল্য সংখ্যাটা কাউন্ট করব। দেখো এদের সিস্টেমটা কি, যে এরা যতটা হাইড্রোজেন রিসিভ করতে পারে তাই হচ্ছে তার তুল্য সংখ্যা। দেখো এদের সিস্টেমটা কি, যতটি হাইড্রোজেন গ্রহণ করতে পারে তাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা। এখন তুমি বলবো যে ভাই কিছু তো বুঝি নাই, আসো বুঝাই নিতে এখনো। দেখো এই যেরকম যৌগ কী হতে পারে, অ্যামোনিয়া। দেখো তো অ্যামোনিয়া যখন একটা হাইড্রোজেন প্লাস গ্রহণ করে তখন এখানে কি হয়, অ্যামোনিয়াম আয়ন তৈরি হয় না, NH4+। তুমি কি কখনো দেখছো NH4 2+ বা NH5 2+? এরকম কিন্তু কখনো দেখো নাই। তার মানে অ্যামোনিয়া সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন গ্রহণ করতে পারে, সর্বোচ্চ হাইড্রোজেন গ্রহণ করতে পারে একটা। আমরা তো বললাম যতটা হাইড্রোজেন গ্রহণ করতে পারবে তাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে এই যে একটা হাইড্রোজেন গ্রহণ করছে, তাই অ্যামোনিয়ার তুল্য সংখ্যা কত হবে, এখানে 1 হবে। তো নর্মালি তুমি কিন্তু কখনোই দেখো নাই যে এই NH5 2+ হয়েছে, এরকম দেখছো কখনো, দেখো নাই। তার মানে সে ম্যাক্সিমাম একটা গ্রহণ করতে পারে, তাই তার তুল্য সংখ্যা কত হবে, 1 হবে এখানে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এরপরে যাই। এরপর আমরা এখন দেখবো হচ্ছে তোমার লবণের তুল্য সংখ্যা। লবণের তুল্য সংখ্যা কীভাবে বের করে সেটা আমরা শিখবো। আসো, লবণের তুল্য সংখ্যা মনে রাখবা। লবণের তুল্য সংখ্যা, একটা যদি লবণ আমরা দেখি আগে, আমরা একটা জিনিস বুঝাই তোমাকে। আসো, তুমি যদি লবণের এক্সাম্পল দেখতে চাও, যে কোনো একটা লবণ ধরো, তুমি লবণ হিসেবে সোডিয়াম ক্লোরাইডকে নিলা। এখানে দেখো দুইটা পার্ট থাকে, এখানে দেখো দুইটা পার্ট থাকে। কি পার্ট? এই পার্টটাকে তুমি বলতে পারো এখানে একটা ধাতব পার্ট থাকে, আবার এই পার্ট যেটা আছে এটা হচ্ছে কোত্থেকে আসছে, অধাতব একটা পার্ট, এটা অধাতু থেকে আসছে। একটা ধাতু থেকে আসছে আর এটা কোত্থেকে আসছে ভাই, অধাতব থেকে আসছে। অনুরূপভাবে তুমি ম্যাগনেসিয়াম ক্লোরাইডও দেখতে পারো। এখানে এই যে ম্যাগনেসিয়াম এই পার্টটা, এটা আসছে কোত্থেকে, ধাতু থেকে। আর এখানে Cl2-র মধ্যে কি কোত্থেকে আসছে, এটা অধাতব থেকে। তার মানে প্রতিটা লবণেই তোমার কি থাকে, একটা ধাতব পার্ট থাকে, একটা অধাতব পার্ট থাকে। আচ্ছা, তাহলে এখানে লবণের তুল্য সংখ্যার এর ফর্মুলা কি? লবণের তুল্য সংখ্যা এর ফর্মুলা হচ্ছে যে ধাতুর সংখ্যা ইন্টু ধাতুর চার্জ। তাহলে লবণের তুল্য সংখ্যা জিনিসটা কি বলতো, সূত্রটা কি, ধাতুর সংখ্যা ইন্টু ধাতুর চার্জ। যেমন দেখো এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে, এখানে ধাতুর সংখ্যা কয়টা আছে, ধাতব মানে কি সোডিয়াম, সোডিয়াম কয়টা আছে এখানে, একটা, এখানে 1 বসাও। এখানে দেখো তো তোমার ধাতুর চার্জ এখানে কত হবে, সোডিয়ামের চার্জ কত আমরা জানি সবাই, +1 মানে 1, তাহলে এটা তুল্য সংখ্যা হবে 1। অন্যদিকে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কত হবে, ধাতুর সংখ্যা কয়টা, ম্যাগনেসিয়াম একটা আছে, কিন্তু এটা চার্জ কত, Mg2+ হয়, তাহলে 2 হবে চার্জ, তাহলে এখানে তুল্য সংখ্যা কত হবে, 2 হবে। এভাবে তুমি হচ্ছে লবণের তুল্য সংখ্যাটা বের করতে পারো, এটা খুব ইজি। এরপর এখন আমরা যদি দেখি ধাতু কমা অধাতুর তুল্য সংখ্যা, এটা হচ্ছে ভাই হচ্ছে এদের ক্ষেত্রে হচ্ছে এদের যোজ্যতা বা যোজনী। এদের যোজনী যত তাই হচ্ছে তার যেমন ম্যাগনেসিয়ামের যোজনী কত, 2, তাই এটার কত হবে 2। সোডিয়ামের তোমার যোজনী কত, 1, এটার কত হবে 1। ধরো তুমি জিঙ্ককে নিছো, জিঙ্কের কত, 2, মানে যোজ্যতা কত 2, তাই এটা 2 হবে এখানে। ধরো তুমি কপারকে নিছো, এখানে কত হবে, এটার আমরা জানি যোজনী বা যোজ্যতা কত, 2 করে হয়, তো এখানে হবে তোমার এখানে 2। অর্থাৎ এই যে তোমার এগুলোর সাথে দিয়ে এতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা বলতো, যে তোমার এসিড আর খাটটা, এই জন্য আমরা এটাকে তাড়াহুড়ায় শেষ করে দিছি। তাড়াহুড়ায় না, এতটুকু শিখলে তোমার জন্য মোর দ্যান এনাফ, কারণ এটা তোমার জন্য এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এসিড আর খারটা, বিশেষ করে এসিডটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, আশা করি তোমরা হচ্ছে যে ভাই এই টপিকটা বুঝতে পারছো। এটাই হচ্ছে তোমার তুল্য সংখ্যা নিয়ে টপিক, এটা তোমাকে পরবর্তীতে আসলে অনেক হেল্প করবে আর কি। হ্যাঁ,
আমি এটাকে একটু বক্স করে দিই ফর্মুলাগুলোকে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমরা এরপর আমাদের নেক্সট টপিক স্টার্ট করবো, যেটা হচ্ছে আমাদের দ্রবণ ও তার ঘনমাত্রা। তাহলে দেখো, এই যে দ্রবণ ও তার ঘনমাত্রা বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি? এখানে আমরা তো সবাই জানি দ্রবণ মানে কি। দ্রবণ মানে হচ্ছে তোমার এই যে আমরা সবাই জানি যে দ্রব এবং দ্রাবক মিলে তৈরি হয়, তাই না? আচ্ছা, তাহলে এখানে আসলে আমরা বুঝি একটু করে, এই যে ঘনমাত্রার ভিত্তিতে দ্রবণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমরা এখানে বলতে পারি সেটা হচ্ছে যে ঘনমাত্রার ভিত্তিতে দ্রবণকে দুই ভাগে ভাগ করা যায়। দাঁড়াও, ঠিক করে লিখি এটাকে, আমরা দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায়, তার মানে এই যে ঘনমাত্রার ভিত্তিতে তাহলে আমরা দ্রবণকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। যেমন যথা, আমরা যদি লিখতে চাই যথা, এক নম্বরে আমরা বলতে পারি, এক নম্বর হচ্ছে ভাই তোমার প্রমাণ দ্রবণ, আর দুই নম্বর হচ্ছে তোমার ভাই অপ্রমাণ দ্রবণ। তাহলে আমরা এখানে বললাম যে ঘনমাত্রার ভিত্তিতে আমরা দ্রবণকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার প্রমাণ দ্রবণ, আর একটা হচ্ছে তোমার কি বলতো অপ্রমাণ দ্রবণ। আচ্ছা, প্রমাণ দ্রবণ জিনিসটা কি? প্রমাণ দ্রবণ জিনিসটা হচ্ছে যে ভাই, যেই দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়, মানে সাপোজ ধরো অনেকগুলো দ্রবণ থাকে যাদের ঘনমাত্রা নির্ণয় করা যায়, আর অনেকগুলো দ্রবণ থাকে যাদের ঘনমাত্রা কি করা যায় না, বের করা যায় না। যেমন ভেজালযুক্ত দ্রবণ, ওই দ্রবণগুলো তুমি কি করতে পারবা না, ঘনমাত্রা বের করতে পারবা না। তাইলে এমন কিছু দ্রবণ আছে যাদের ঘনমাত্রা বের করা যায়, যেমন দ্রবণটা যদি বিশুদ্ধ হয় তাহলে তার ঘনমাত্রা বের করা যাবে। তাহলে সেই দ্রবণগুলোকে আমরা বলবো তোমার হচ্ছে ভাই প্রমাণ দ্রবণ। তাহলে আমরা যদি প্রমাণ দ্রবণের সংজ্ঞাটা লিখতে চাই, তাহলে এখানে দেখো প্রমাণ দ্রবণের সংজ্ঞাটা কি হবে? তাহলে ভাই প্রমাণ দ্রবণ সংজ্ঞা হবে, যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়, যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় তাকে প্রমাণ দ্রবণ বলে। অর্থাৎ যেই দ্রবণের ঘনমাত্রা তুমি নির্ণয় করতে পারবা তাকে আমরা কি বলবো ভাই? প্রমাণ দ্রবণ বলবো। যেমন বিশুদ্ধ দ্রবণগুলো কি করা যায়, ঘনমাত্রা নির্ণয় করা যায়। আচ্ছা, তাহলে এরপরে দেখো এখানে, এরপরে আমরা যদি অপ্রমাণ দ্রবণের যদি সংজ্ঞা দিতে চাই, অপ্রমাণ দ্রবণ, এটা তাহলে কি হবে ভাই? এটা হবে যে দ্রবণের ঘনমাত্রা কি করা যায় না, নির্ণয় করা যায় না। তাহলে যদি আমি জাস্ট এটাকেও যদি কপি করি, তাহলে যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় না, ঘনমাত্রা নির্ণয় করা যায় না, তাকে অপ্রমাণ দ্রবণ বলে। তাকে অপ্রমাণ দ্রবণ বলে। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা প্রমাণ দ্রবণ এবং অপ্রমাণ দ্রবণ আমরা সংজ্ঞাটা পড়ে ফেললাম। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো এখান থেকে একটা এমসিকিউ তোমাকে দিবে। এমসিকিউ দিবে কি, তোমাকে এখানে বলবে নিচের কোনটি প্রমাণ দ্রবণ। তো কোয়েশ্চনের মধ্যে যে দ্রবণের ঘনমাত্রা উল্লেখ থাকবে, মানে একটা অপশনে কি হবে, কোনো একটা দ্রবণ দেওয়া থাকবে এবং তার পাশে ঘনমাত্রা লেখা থাকবে, সেটাই হবে তোমার প্রমাণ দ্রবণ। ওকে, এখানে আমি তোমাকে বুঝাই বলি, এখানে আসলে কোয়েশ্চনটা কীভাবে থাকে, তোমাকে জিজ্ঞেস করবে হচ্ছে যে নিচের কোনটি প্রমাণ দ্রবণ। তোমার এখানে চারটা অপশন থাকবে, চারটা দ্রবণের কথা লেখা থাকবে। তো চারটা দ্রবণের অপশনের মধ্যে একটা দ্রবণের এখানে পাশে ঘনমাত্রা লেখা থাকবে, সেইটাই হবে কি বলো তো প্রমাণ দ্রবণ। আর বাকি তিনটার পাশে কি লেখা থাকবে না, ঘনমাত্রা লেখা থাকবে না। তো যেটার পাশে ঘনমাত্রা লেখা থাকবে সেটাই হচ্ছে তোমার এখানে প্রমাণ দ্রবণ। ওকে, যেমন আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, চলো আসো আমি তোমাকে কোয়েশ্চনটা দেখাই। এখানে আসো, সাপোজ এখানে আমি তোমাকে কোয়েশ্চনটা অ্যানালাইসিস করি। সেটা হচ্ছে তোমাকে কোয়েশ্চনটা সাপোজ করলো এখানে, নিচের কোনটি প্রমাণ দ্রবণ, নিচের কোনটি প্রমাণ দ্রবণ। সাপোজ তোমাকে এই কোয়েশ্চনটা এখানে করা হলো, যে অপশন দেওয়া হলো চারটা। তো সাপোজ ধরো ক নাম্বার অপশনে তোমাকে দিল হচ্ছে যে 2 মোল H2SO4। তারপরে তোমার এখানে খ নাম্বারে ধরো দিল হচ্ছে যে 2 মোলার H2SO4। গ নাম্বারে ধরো তোমাকে এখানে দিল হচ্ছে যে 2টি H2SO4। আর ঘ নাম্বারে ধরো তোমাকে দিল এখানে 5 মোল H2SO4। আর জিজ্ঞেস করছে এখানে নিচের কোনটা প্রমাণ দ্রবণ। দেখো এখানের মধ্যে আমি তোমাকে বুঝাই বলি ভাই, এই যে মোলারিটি এটা হচ্ছে ঘনমাত্রার একটা প্রকাশ। তাই এখানে দেখো অপশনে শুধুমাত্র একটা অপশনে তোমার এখানে ঘনমাত্রার ব্যাপারে লেখা আছে, তাই এটাই কী হবে তোমার এখানে প্রমাণ দ্রবণ হবে। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে প্রমাণ দ্রবণ জিনিসটা কি, যেই দ্রবণের ঘনমাত্রা আসলে আমরা জানি, সেটাকে মানে নির্ণয় করা যায়, তাকে আমরা বলি হচ্ছে তোমার প্রমাণ দ্রবণ।
আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। আসলে আমরা ফার্দার আগাই। ফার্দার আগানোর সময় আমরা বলবো যে প্রমাণ দ্রবণ যেটা আছে না, প্রমাণ দ্রবণ আমার কাছে যেটা আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা প্রমাণ দ্রবণকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে আমাকে একটু করে বলো তো প্রমাণ দ্রবণ জিনিসটা কি? প্রমাণ দ্রবণ জিনিসটা হচ্ছে ভাই যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় তাকে আমরা প্রমাণ দ্রবণ বলি। প্রমাণ দ্রবণকে আমরা দুই ভাগে ভাগ করা যায়। কিছু কিছু দ্রবণ থাকে, একটা জিনিস তুমি চিন্তা করো যে সাপোজ ধরো তুমি একটা দ্রবণ বানাইছো, সেটা দ্রবণকে ঘনমাত্রা তুমি জানো, মানে নির্ণয় করতে পারো। আমি আরেকবার বলি, সাপোজ তুমি একটা দ্রবণ বানাইছো আর এই দ্রবণটার ঘনমাত্রা তুমি কোনো কারণে নির্ণয় করতে পারো। তাহলে যদি কোনো কারণে ঘনমাত্রা নির্ণয় করা যায় তাহলে সেটা প্রমাণ দ্রবণ হবে। এখন এখানে দুইটা ঘটনা করতে পারে। সাপোজ তুমি দ্রবণটা আজকে বানাইছো, আজকে বানানোর পরে তুমি 2 দিন পরে ধরো দ্রবণটা তোমার এই যে টেবিলের মধ্যে রেখে চলে গেছো, 2 দিন পরে ধরো ব্যাক করছো। তো যদি এমন হয় যে ওই দ্রবণের ঘনমাত্রা 2 দিন আগে যেমন ছিল তাই যদি এখনও থাকে, তার মানে ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না পরিপার্শ্বের সাপেক্ষে, তখন সেটাকে আমরা বলি ওই দ্রবণটা যাদের দ্বারা তৈরি হয়েছে তখন সেটাকে আমরা বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর যদি এমন হয় যে তুমি আজকে একটা দ্রবণ বানাই গেছো, 2 দিন পরে এসে চেক করে দেখতেছো যে এই দ্রবণের ঘনমাত্রা কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে ওই দ্রবণটা যে উপাদানগুলো দিয়ে তৈরি হয় সেটাকে আমরা তখন বলি হচ্ছে তোমার ভাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, তার মানে প্রমাণ দ্রবণ যেগুলো আছে এই প্রমাণ দ্রবণের ক্ষেত্রে এমন হইতে পারে ঘনমাত্রা ফিক্সড থাকতে পারে, মানে কখনোই ঘনমাত্রা চেঞ্জ হবে না। আজকে বানালেও যাই হোক যেটা থাকবে 10 বছর পরে আসলেও দেখবা যে ওইটাই আছে, বা 2 দিন পরে আসলো বা 5 দিন পরে আসলো দেখবা সেম ঘনমাত্রায় আছে, এরকম হইতে পারে। আবার এমনও হইতে পারে যে ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে দেখো দুইটা ঘটনা করতে পারে প্রমাণ দ্রবণের ক্ষেত্রে। ঘনমাত্রা ফিক্সড থাকতে পারে, মানে 2-3 দিন পরে আসলে দেখবা ঘনমাত্রা ফিক্সডই আছে। আবার এমন হতে পারে ঘনমাত্রা চেঞ্জ হয়ে যেতে পারে, মানে 2-3 দিন পরে আসলে ঘনমাত্রা চেঞ্জ হয়ে যেতে পারে। তো ঘনমাত্রা যদি ফিক্সড থাকে তাহলে ওই দ্রবণটা যা যা দিয়ে বানানো হয়েছে সেই পদার্থগুলোকে আমরা বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেগুলোকে আমরা কি বলি ভাই? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর ধরো ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে ওই ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেলে ওই দ্রবণটা যে তোমার পদার্থগুলো দিয়ে বানানো হয়েছে সেটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। খুবই ইম্পর্টেন্ট কথা ভাই। সেটা হচ্ছে কি, দেখো এখানে যদি তোমার প্রমাণ দ্রবণ এটার যদি তোমার ঘনমাত্রা যদি কোনো কারণে যদি ফিক্সড থাকে সেটাকে আমরা বলতেছি ভাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর কোনো কারণে যদি তোমার ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায় সেটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে ভাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে সবাই ভাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এরপরে চলো আমরা এরপরে যাই, একটু করে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে যে এখন তাহলে আমরা দেখলাম এখানে প্রমাণ দ্রবণের প্রকারভেদ দেখলাম, এবং হচ্ছে আমরা দেখলাম এখানে 2 প্রকার ছিল। একটা হচ্ছে তোমার এখানে দেখো এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর একটা হচ্ছে ভাই তোমার এখানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো আমি সংজ্ঞাটাকে আর লিখি নাই, এই জন্য এখানে টাইপিংই করা আছে। দেখো এখানে বলতেছে কি, যেসব দেখো প্রাইমারি মানে কি, প্রাইমারি মানে এটা ঘনমাত্রা চেঞ্জ হবে না, এটা ঘনমাত্রা কী হবে না, এটা ঘনমাত্রা ফিক্সড থাকবে। আর সেকেন্ডারি মানে কি, এটা ঘনমাত্রা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তাই না? মূল কথা হচ্ছে এটা। দেখো এখানে সংজ্ঞাকার এটাই বলছে যে যেসব কঠিন রাসায়নিক পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ বায়ুর উপাদান, জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড দ্বারা আক্রান্ত হয় না, সঠিকভাবে ভরমেপে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায় এবং প্রস্তুত প্রমাণের ঘনমাত্রা দীর্ঘদিন দেখো অপরিবর্তিত থাকে। মেইন কথা হচ্ছে অপরিবর্তিত থাকতে হবে, ফিক্সড থাকতে হবে। সেসব পদার্থকে আমরা কী বলবো বলতো? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো। তার মানে বেসিক কথা হচ্ছে কি ভাই, মানে এরা হচ্ছে এমন পদার্থ যারা হচ্ছে তোমার জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড দ্বারা কী হয় না, আক্রান্ত হয় না, এবং তাদের হচ্ছে ঘনমাত্রা কী থাকে বলতো ভাই, দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। বেসিক্যালি এদেরকে কী বলা হবে ভাই? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হবে। আর যদি এমন হয়, আর এদেরকে আরেকটা জিনিস, এদেরকে কীভাবে পাওয়া যাবে প্রকৃতিতে? বিশুদ্ধ অবস্থায় পাওয়া যাবে। আর এমন যদি হয় এদেরকে যদি বিশুদ্ধ অবস্থায় পাওয়া না যায়, আবার এটা যদি বায়ুর উপাদান মানে তোমার হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এদের দ্বারা যদি আক্রান্ত হয়ে যায়, এবং এই কারণে দেখো প্রস্তুত প্রমাণ দ্রবণ কিছু সময় রেখে দিলে তোমার হচ্ছে যদি এমন হয় ঘনমাত্রা যদি ধীরে ধীরে যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে সেসব পদার্থকে আমরা বলবো তখন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, তাহলে আমি যদি তোমাকে সামারি করে দিই, সামারিটা তাহলে কি দাঁড়ালো এখানে? প্রাইমারি স্ট্যান্ডার্ড যারা পদার্থ তারা হচ্ছে প্রথমে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। 2 নম্বর কথা, তারা হচ্ছে যে ভাই বায়ুর উপাদান, অর্থাৎ জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড দ্বারা আক্রান্ত হয় না। 3 নম্বর কথা, তাদেরকে হচ্ছে তাদের ঘনমাত্রা হচ্ছে দীর্ঘদিন তোমার হচ্ছে যে ভাই অপরিবর্তিত থাকে। তাহলে ওই পদার্থগুলোকে আমি বলবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ওই জিনিসটা কি, এদেরকে প্রথম কথা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, 2 নম্বর কথা এরা বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয়, এবং 3 নম্বর কথা হচ্ছে যে কিছুক্ষণ যদি আমি রেখে দিই তাহলে হচ্ছে ভাই তাদের ঘনমাত্রা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায়। তাহলে সেসব পদার্থকে আমরা বলি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, আচ্ছা এইবার তোমাকে হচ্ছে যে পরীক্ষার মধ্যে এই
তোমার হচ্ছে যে ভাই এই উদাহরণগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাকে আমাদের বারে আমি এইচএসসিতে কিউজে বলি 17 সালে আমাদের চিটাং বোর্ড দুইটা কোয়েশন এভাবে আসছিল যে জিজ্ঞেস করছিল নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এমসিকিউর দুইটা কোয়েশন এটাই ছিল। সো তোমাকে এখানে কিন্তু এই জিনিসগুলোকে মনে রাখতে হবে, কিন্তু এখন পোলাপাইন যেটা করে এই জিনিসগুলো মুখস্থ করার চেষ্টা করে, মুখস্থ করলে এটা তোমার কোনোদিন জীবনও মনে থাকবে না। আমি তোমার একটা টেকনিক শিখাই, টেকনিকটা হচ্ছে যে যাদের সাথে সি থাকবে তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড। তাহলে টেকনিকটা দেখো, আসো আমরা একটা টেকনিক শিখি। যাদের সাথে সি থাকবে, সি থাকবে, শুধু সি, সি থাকবে তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন দেখো এখানে তুমি যদি একটু লক্ষ্য করো, এখানে দেখো Na2CO3, এখানে কিন্তু সি আছে, এখানে দেখো সি আছে, এখানে দেখো এই যে ডট H2O, তারপরে মানে এই টোটালটা কিন্তু একটা যৌগ, এই যে H2C2O4 ডট C2H2O এই টোটালটা একটা যৌগ, আর এই যৌগের মধ্যে দেখো একটা সি আছে, সি একটা থাকলেই হবে, সি আছে এখানে। তারপর দেখো অনুরূপভাবে এখানে K2Cr2 এখানে সি আছে, এখানে সি আছে, দেখো এই Na2C2O4 ডট 2H2 টোটালটা কিন্তু একটা যৌগ। দেখো এই যৌগটার মধ্যেও তোমার এখানে সি আছে, এই যৌগটার এখানে দেখো সি আছে, আবার এই যৌগটারও তোমার টোটাল যৌগটারও তোমার এখানে একটা সি আছে, আর এখানেও দেখো সি আছে। দেখো সি দ্বারা কিন্তু কার্বন বোঝাচ্ছি না, সি দ্বারা কার্বন হতে পারে, ক্রোমিয়াম হতে পারে, যে কোনো কিছু হতে পারে, খালি সি সি তুমি সি দিয়ে মনে রাখো খালি। হ্যাঁ, কোনো একটা যৌগের মধ্যে যদি তাহলে সি থাকে, যেমন এই যৌগটার মধ্যে দেখো সি আছে, এই পুরো যৌগটার মধ্যে দেখো সি আছে, এই যৌগটার মধ্যে দেখো সি আছে, এই পুরো যৌগটার মধ্যে দেখো সি আছে, তাহলে সি থাকলে তারা কী বলতো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। কিন্তু এখানে একটা এক্সেপশনাল আছে, এখানে একটা কী আছে বলতো, একটা এক্সেপশন আছে, এটা শর্টকাট চোরাই টেকনিক আর কি। হ্যাঁ, এখানে একটা কী আছে, একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? এক্সেপশন হচ্ছে তোমার ক্লোরিন। ভাই ক্লোরিন, দেখো ক্লোরিনে যদিও সি আছে, তারপরও ক্লোরিনের সি থাকার পরেও সেটা কী হবে বলো তো, ক্লোরিন যদি থাকে তাহলে সেই যৌগটা কী হয়ে যাবে, সেকেন্ডারি হয়ে যাবে। দেখো ক্লোরিনে যদিও কী আছে বলো তো, এখানে সি আছে, সি থাকার পরেও এটা কী হয়ে যাবে, সেকেন্ডারি হয়ে যাবে। তার মানে এখানে দেখো ক্লোরিনে সি থাকার পরেও ইহা সেকেন্ডারি হয়ে যাবে। ওকে, যেমন দেখো, যেমন ফার্স্ট অফ অল দেখো তো ভাই, এখানে আমি তোমাকে বোঝাই বলি, সি থাকলে হচ্ছে প্রাইমারি, একটাই ব্যতিক্রম ক্লোরিন, ক্লোরিনে সি থাকার পরও সেটা কী হবে, সেকেন্ডারি হবে। যেমন এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কোনো সি আছে নাই, তাহলে এটা সরাসরি কী বলো তো, সেকেন্ডারি। H2SO4, এখানে কোনো সি আছে নাই, তাহলে এটা সেকেন্ডারি। KMNO4, এখানে কোথাও সি আছে নাই, তাহলে এটা সেকেন্ডারি। Na2S2O3.5S2, এখানেও কোনো সি নাই, তাই এটা সেকেন্ডারি। অনুরূপভাবে দেখো যদি তোমার কাছে এরকম থাকতো KCl, সোডিয়াম ক্লোরাইড, PCl5, এরা সবাই কি, এরা যদিও সি আছে এখানে, তারপরে এরা সবাই কী হবে বলো তো, সেকেন্ডারি হবে। ওকে, তাহলে এই টেকনিকটা তুমি মনে রাখতে পারো। এখানে আমি তাহলে তোমাকে আরেকবার এই জিনিসটা সামারি করে দিই। সামারি হইতেছে যে ভাই তোমার নর্মালি এখানের মধ্যে কী হবে দেখো, টেকনিকটা তুমি কীভাবে মনে রাখবা, যাদের সাথে সি থাকবে তারা কী বলতো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন তুমি এখান থেকে দেখতেছো সবার সাথে এখানে 4টা যোগের এক্সাম্পল দেওয়া আছে, 4টা যোগে কিন্তু সি করে সি আছে, তাহলে আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কিন্তু একটা এক্সেপশন হচ্ছে যে ক্লোরিন, ক্লোরিনের মধ্যে সি থাকার পরেও, মানে ক্লোরিন যে যোগ থাকবে এখানে সি থাকার পরেও সেটা সেকেন্ডারি হবে, প্রাইমারি জায়গায় কী হবে বলো, সেকেন্ডারি। যেমন দেখো KCl, এখানে কিন্তু সি আছে, কিন্তু সিটা কোত্থেকে আছে, ক্লোরিন থেকে আছে। NaCl, এখানেও সি আছে, কিন্তু সিটা কোত্থেকে আছে, ক্লোরিন থেকে আছে, এটাও ক্লোরিন থেকে, তাই এটা সেকেন্ডারি হয়ে যাবে। দেখো এখানে যে সিগুলো আছে এখানে কিন্তু কোনো ক্লোরিন নাই। ওকে, তাই এটা প্রাইমারি হবে। তাহলে সি থাকলে প্রাইমারি, এক্সেপশনাল তোমার হচ্ছে কী বলো তো, এক্সেপশনাল হচ্ছে তোমার হচ্ছে ভাই ক্লোরিন, আর নর্মালি সেকেন্ডারিতে আমরা চিনতেই পারতেছি। তাহলে এই যে কার্বন সি না থাকলে, বেসিক্যালি সি না থাকলে সেটা কি সেকেন্ডারি, আর যদি ব্যতিক্রম হচ্ছে কি সিএল, সিএলে যদিও সি আছে তারপরে সেটা সেকেন্ডারি হবে। তাহলে আরেকবার বলি ভাই, প্রাইমারি মানে সেখানে সি থাকতে হবে, ব্যতিক্রম হচ্ছে সিএল, আর সেকেন্ডারিতে সি থাকবে না। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে সিএল যদিও এখানে সি আছে তারপরে সেটা সেকেন্ডারি হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। সো আজকে হচ্ছে আমাদের কাছে আর সময় কম, তাই আমরা হচ্ছে এই টপিকগুলো আর ক্লিয়ার করতেছি না, আর অনেকগুলো টপিক আছে, অনেকগুলো ম্যাথ আছে, আমরা হচ্ছে যে একদম লাস্টে চলে যাই, আমরা নেক্সট ক্লাস হচ্ছে এগুলো পরে দিব। হ্যাঁ, আমরা আসলে তাড়াহুড়ো করতে যাচ্ছি না আর কি, ঠিক আছে। তাহলে দেখো এটা হইতেছে আমাদের ভাই একটা ফিজিক্স সেকেন্ড পেপারের একটা পেইড কোর্স 6 চ্যাপ্টারের। সো এখানে ক্লাস স্টার্ট হবে 1 তারিখ থেকে। এটা হচ্ছে এখানে কোর্স ফি 750 টাকা। তুমি আমাকে এই বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে তুমি জাস্ট আমাকে মেসেঞ্জারে নক দিলেও আমি তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব। আর এখানে আমরা HSC প্লাস অ্যাডমিশন দোনোটা পরেই কভার করবো। সো আজকে এতটুকুই। আজকে পড়াটা যদি তোমার ভালো লাগে তুমি ভিডিওতে লাইক করতে পারো,
ভিডিও তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।